প্রথমে আসাদ পরতত্ত্ব আবিষ্কার করে এই যে 9টা খণ্ড এবং 9টা খণ্ড আর হচ্ছে 5টা 1 থেকে 565 ধারা। তো প্রথমে আসাদ পরতত্ত্ব আবিষ্কার করে যে প্রথম হচ্ছে প্রাথমিক আলোচনা, আমার প্রথম হচ্ছে প্রাথমিক আলোচনা 1 থেকে 5 ধারা, আর আহত হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ ক্ষমতা 6 থেকে 41 ধারা, এটা দ্বিতীয় খণ্ড। আর আসাদ দ্বন্দ্বের শতাংশ সাধারণ কার্যক্রম, যেটা 42 থেকে 105 ধারা, এটা বলা আছে তৃতীয় খণ্ডে। তারপর হচ্ছে দতে হচ্ছে অপরাধ দমন, যেটা 4র্থ খণ্ড বলা আছে 106 থেকে 153 ধারা। আর তদন্ত, প্রথমে আসাদ পরে তপু, তদন্ত 154 থেকে 176 ধারা। আর এটা হচ্ছে 5ম খণ্ড। এবার 6ষ্ঠ খণ্ড হচ্ছে পদ্ধতি, 170 থেকে 403 ধারা, এটা বলা আছে 6ষ্ঠ খণ্ডে। আর 7ম খণ্ডে আছে প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার, আর তো হচ্ছে আপিল রেফারেন্স রিভিশন 404 থেকে 442 এ ধারা পর্যন্ত, এটা বলা আছে 7ম খণ্ডে। আর বিশেষ কার্যক্রম বিশেষ কার্যক্রম 464 থেকে 491 এ ধারা পর্যন্ত, এটা বলা আছে 8ম খণ্ডে। আর সম্পূরক বিধানাবলী, যেটা আবিষ দ্বন্দ্বের সম্পূরক বিধানাবলী 492 থেকে 565 ধারা পর্যন্ত, এটা বলা আছে 9ম খণ্ডে। তা ফৌজদারি কার্যবিধিতে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বা যে ধারাগুলো বিশেষ করে আসে, সেটা হচ্ছে যে এখানে এবারকার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 133 ধারা। মানে 133 ধারা বলা হচ্ছে উৎপাদ অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট উৎপাদ অপসারণের জন্য, অর্থাৎ কোনো ঘটনা ঘটে গেছে সেটাকে সরানোর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই আদেশটা দিতে পারে হলে 133 ধারাতে। আর 140 ধারাতে বলা আছে যে উৎপাদ বা আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তৎক্ষণাৎ সম্পূর্ণ আদেশ জারির ক্ষমতা। তার মানে যে আশঙ্কিত, মানে অর্থাৎ উৎপাদ আশঙ্কিত, মানে অর্থাৎ যেটা ঘটার সম্ভাবনা আছে, কোনো জায়গায় মারামারি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এলাকার জন্য, মহানগর এলাকার জন্য পুলিশ কমিশনার সে আদেশগুলো দিতে পারেন। সে আদেশগুলো দিতে পারেন। আর 145 ধারা বলা আছে জমি ইত্যাদি সম্পৃক্ত বিরোধের ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে পদ্ধতি, দখল সম্পর্কে অনুসন্ধান, আইনসঙ্গত উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখল থাকা পক্ষ বা দখলে বহাল রাখিবে। আর 146 ধারায় বলা আছে যে বিরোধীয় বিষয়বস্তু ক্রোধ করিবার ক্ষমতা। আর 147 ধারায় বলা আছে যে স্থাবর সম্পত্তি ইত্যাদি ব্যবহার অধিকার সম্পৃক্ত বিরোধ, মানে বিরোধীয় বিষয়বস্তু ক্রোধ করিবার ক্ষমতা। এই ক্রোধ করার ক্ষমতা দেওয়ানি কার্যবিধি 139 আদেশের 1, 2, 3, 4 বিধিতে আছে। পাশাপাশি 146 ধারা বিরোধী বিষয়বস্তু প্রয়োগ করার ক্ষমতা বলা আছে। আর এখানে ক্রোধ করার জন্য যদি সম্পত্তি ক্রোধ করা হয় তাহলে রিসিভার নিয়োগ করা হয়। তারপর পুলিশের নিবারণমূলক ব্যবস্থা, যেটা বলা আছে পুলিশ আমলযোগ্য অপরাধ নিরোধ করিবে বা নিবারণ করিবে, এটা বলা আছে 149 ধারায়। 150 ধারায় বলা আছে যে এইরূপ অপরাধ সংগঠন অভিসন্ধি বা সংবাদ। 151 বলা আছে যে এইরূপ অপরাধ নিরোধ করবে গ্রেপ্তার, অর্থাৎ আমলযোগ্য অপরাধ যেগুলো। তারপরে 152 বলা আছে সরকারি সম্পত্তি ক্ষতি নিবারণ, মানে 152 বলা আছে যে সরকারি সম্পত্তি ক্ষতি নিবারণ, অর্থাৎ আমরা রাস্তার মধ্যে যে ইট বা খোয়া সংগ্রহ করি সেটা নিরোধ করতে পারে পুলিশ, সরকারি সম্পত্তি ক্ষতি নিবারণ করতে পারে। আর 153 ধারা অনুযায়ী বলা আছে যে ওজন ও পরিমাপ সরঞ্জাম পরিদর্শন, মানে যে কোনো পুলিশ কর্মকর্তা ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা করতে পারে, এটা বলা আছে 153 ধারাতে। আর 154 বলা আছে যে আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ। 155 বলা আছে যে আমল অযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ। 156 বলা আছে যে আমলযোগ্য কেসের তদন্ত। আর 157 বলা আছে যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে পদ্ধতি, যে ক্ষেত্রে সরজমিনে তদন্তের প্রয়োজন নাই, যে ক্ষেত্রে ভারপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্তের পর্যাপ্ত কারণ দেখেন না।
158 ধারায় বলা আছে যে 157 ধারার রিপোর্ট কীভাবে দাখিল করতে হয়। 159 প্রাথমিক অনুসন্ধান তদন্ত করিবার ক্ষমতা। 160 পুলিশ অফিসার সাক্ষী তলবের ক্ষমতা। 161 পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষাকরণ। 162 পুলিশ কর্তৃক প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করিতে হইবে না, সাক্ষী এইরূপ বিবৃতির ব্যবহার। 163 প্রলোভনের প্রস্তাব দেওয়া যাইবে না। 164 বিবৃতি এবং দোষীদের লিপিবদ্ধকরণের ক্ষমতা। 165 পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। 166 তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কখন অন্যের প্রয়োজন হইবে। 167 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তদন্তের পদ্ধতি। 168 অধস্তন পুলিশ অফিসার কর্তৃক তদন্তের রিপোর্ট। 169 অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য আসামিকে মুক্তি। 170 সাক্ষ্য পদার্থ হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরে সাক্ষ্য পদার্থ হলে মামলা ম্যাজিস্ট্রেট নিকটে প্রেরণ করিতে হইবে। 171 ফরিয়াদি বা সাক্ষীদিকে কোনো পুলিশ অফিসার সহিত যাইতে বলা যাইবে না। বিবাদী বা সাক্ষীদেরকে বাধা প্রদান করা যাইবে না। অবাধ্য ফরিয়াদি বা সাক্ষীকে হেফাজতে প্রেরণ করা যাইবে। 171 ফরিয়াদি এবং সাক্ষীদেরকে কোনো পুলিশ অফিসারের সহিত যাইতে বলা যাইবে না। আবার 161 ধারায় বলা আছে যে বিবাদী ও সাক্ষীদেরকে বাধা প্রদান করা যাইবে না। আবার অবাধ্য ফরিয়াদি বা সাক্ষীকে হেফাজতে প্রেরণ করা যাইবে। যদি কোনো সাক্ষী যদি অবাধ্য হয় তো তাকে হেফাজতে রাখা যাবে বা ধরে নিয়ে গ্রেপ্তার করা যাবে, সেটা বলা আছে 171 ধারাতে। 172 ধারায় বলা আছে তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি। 173 ধারা বলা আছে পুলিশ অফিসারের রিপোর্ট। 174 ধারা বলা আছে আত্মহত্যা ইত্যাদি সম্পর্কে পুলিশ অনুসন্ধান করবে এবং রিপোর্ট দিবে। আর 175 ধারা বলা আছে যে লোকজনকে সমন করিবার ক্ষমতা। 176 ধারা বলা আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান করি মৃত্যুর কারণ অনুসন্ধান কবরতে লাশ তুলিবার ক্ষমতা। অর্থাৎ 176 ধারা বলা আছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান করতে পারবে এবং কবরতে লাশ তুলিবার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের আছে। 177 বলা আছে যে অনুসন্ধান ও বিচারের সাধারণ ক্ষমতা। 178 ধারা বলা আছে যে বিভিন্ন দায়রা বিভাগের মামলা বিচারের আদেশ দিবার ক্ষমতা। 179 বলা আছে যে অপরাধ সংগ্রহ জেলা বা ফলাফল করে স্থান আসামি বিচার হইবে। তাহলে 107 ধারা বলা আছে যে অনুসন্ধান ও বিচারের সাধারণ স্থান। 178 বিভিন্ন দায়রা বিভাগের মামলা বিভাগে মামলার বিচারের আদেশ দিবার ক্ষমতা। 179 অপরাধ সংগ্রহ জেলায় বা ফলাফল ঘটিবার স্থান আসামির বিচার হইবে। 180 কৃতকার্য যে ক্ষেত্রে অন্য কোনো অপরাধের কারণে অপরাধ সেক্ষেত্রে বিচারের স্থান। 181 ঠগ হওয়া অথবা ডাকাত দলভুক্ত হওয়া, হেফাজত হইতে পলায়ন করা ইত্যাদি বা অপরাধজনক তছনছ বা অপরাধজনক বিশেষ ভঙ্গ, চুরি, অপহরণ বা অপহরণ এই সমস্ত আসামির সঙ্গে বলা আছে 181 ধারাতে। 182 অপরাধের স্থান যেখানে অনিশ্চিত অথবা শুধু এক জেলায় নয় অথবা যেখানে অপরাধ চলিতেছে বা একাধিক কাজের সমষ্টি সেক্ষেত্রে অনুসন্ধান বা বিচারের স্থান। তারপরে 183 ভ্রমণকালে সংঘটিত অপরাধ। তারপরে 184 বাতিল। 185 সন্দেহের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করিবেন যে কোন জেলায় অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হইবে, সেটা বলা আছে 185 ধারাতে। 186 বলা আছে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে সংঘটিত অপরাধের জন্য সমন বা পরোয়ানা জারির ক্ষমতা বা গ্রেপ্তারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের পদ্ধতি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 171 ধারায় অবাধ্য ফরিয়াদি বা সাক্ষীকে গ্রেপ্তার করা যাবে, মানে হেফাজতে প্রেরণ করা যাবে। যারা অবাধ্য অর্থাৎ 171 ধারা ফরিয়াদি বা সাক্ষী দিয়ে কোনো পুলিশ অফিসার সহিতে চাইতে বলা যাইবে না। আবার এখানে বলা আছে যে বিবাদী ও সাক্ষীদেরকে বাধা প্রদান করা যাইবে না। আবার বলা আছে যে অবাধ্য ফরিয়াদি বা সাক্ষীকে হেফাজতে প্রেরণ করা যাইবে, কিন্তু বিবাদী ও সাক্ষীদেরকে বাধা প্রদান করা যাবে না। বিবাদী যে সাক্ষী থাকে সেটা বাধা প্রদান করা যাবে না, কিন্তু বাদীকে এবং সাক্ষীকে যদি অবাধ্য হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা যাবে। আর 183 বলা আছে ভ্রমণকালে সংঘটিত অপরাধ। আর 182 বলা আছে যে অপরাধের স্থান যেখানে অনিশ্চিত অথবা শুধু এক জেলায় নয় অথবা যেখানে অপরাধ চলিতেছে বা একাধিক কাজের সমষ্টি সেক্ষেত্রে অনুসন্ধান বিচারের স্থান। তারপরে 185 ধারায় বলা আছে যে সন্দেহের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করিবেন যে কোন জেলায় বা অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হইবে। 186 বলা আছে যে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে সংঘটিত অপরাধের জন্য সমন বা পরোয়ানা জারির ক্ষমতা বা গ্রেপ্তারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পদ্ধতি। 187 বলা আছে নতুন ম্যাজিস্ট্রেট পরোয়ানা ইস্যু করিলে সেই ক্ষেত্রে পদ্ধতি। 188 বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের দায়। 189 জবানবন্দি এবং প্রদর্শনীর নকল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে বা নির্দেশ দিবার ক্ষমতা। তার মানে 189 বলা আছে যে জবানবন্দি বা প্রদর্শনীর নকল মানে জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিবার ক্ষমতা।
তাহলে জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে নিতে 89 বলা আছে এবং ফরিয়াদিকে পরীক্ষাকরণ সেটা বলা আছে 200 ধারাতে। 190 ধারাতে বলা আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে লওয়া। আর 191 বলা আছে যে আসামি আবেদনে স্থানান্তর। 192 বলা আছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর। 193 বলা আছে মামলা দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে লওয়া। আর 200 ধারাতে বলা আছে ফরিয়াদি জবানবন্দি গ্রহণ। তাহলে 190 ধারাতে বলা আছে যে জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করিতে নির্দেশ দিবার ক্ষমতা। আর 200 ধারাতে বলা আছে ফরিয়াদি জবানবন্দি গ্রহণ। তো জবানবন্দি বিষয়ে বলা আছে 190 এবং 200 ধারাতে। 201 ধারাতে বলা আছে যে ঘটনা আমলে লইবার ক্ষমতা ম্যাজিস্ট্রেট না থাকলে গ্রহণকার পদ্ধতি। 202 ধারা বলা আছে পরোয়ানা স্থগিত রাখা, মানে ওয়ারেন্ট স্থগিত রাখা 202 ধারা। আর 203 ধারাতে বলা আছে নালিশ খারিজ করণ। 204 ধারাতে বলা আছে পরোয়ানা ইস্যু। 202-তে বলা আছে পরোয়ানা ইস্যু স্থগিত রাখা। আর 204-এ বলা আছে পরোয়ানা ইস্যু, মানে পরোয়ানা ইস্যু করবে 204 ধারাতে। আর পরোয়ানা ইস্যু স্থগিত করবে 202 ধারাতে, 202 আর 204। আর 205 ধারাতে বলা আছে ম্যাজিস্ট্রেট আসামি ব্যক্তিগত হাজিরা রেহাই দিতে পারিবেন। ম্যাজিস্ট্রেট কি করবে? আসামির ব্যক্তিগত হাজিরা রেহাই দিতে পারবে 205 ধারাতে। আর 205-এর ডিতে বলা আছে যে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি। 205-এর ডি ধারা অনুযায়ী যদি নালিশি মামলা আর পুলিশের তদন্ত চলতে থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের যে অনুসন্ধান সেটাকে বন্ধ করে পুলিশের তদন্তটাকে চলমান রাখবে। তারপর 221-এ বলা আছে যে অপরাধের বিবরণ থাকবে। তার মানে অপরাধের বিবরণ থাকবে। অভিযোগের সুনির্দিষ্ট নামে যথেষ্ট বিবরণ। অপরাধের সুনির্দিষ্ট নাম না থাকিলে কিভাবে উল্লেখ করতে হইবে, বা অভিযোগে কি বোঝানো হয়েছে, বা অভিযোগের ভাষা বা পূর্ববর্তী দণ্ডের বিষয়ে যখন উল্লেখ করিতে হইবে। তার মানে অভিযোগ অপরাধের বিবরণ থাকবে, মানে কী ধরনের অপরাধ করছে, কত ধারায় অপরাধ করছে, কোন আইনে অপরাধ করছে, এই বিষয়গুলো থাকবে 221 ধারা অনুযায়ী। 222 ধারা অনুযায়ী সময় স্থানে ব্যক্তি সম্পর্কে বিবরণ থাকবে। আর 223-এ অপরাধ সংগঠনের পদ্ধতি যখন অবশ্যই উল্লেখ করতে হইবে। 200 মানে অপরাধ সংগঠনের পদ্ধতি, অর্থাৎ 221-এ অভিযোগ অপরাধের বিবরণ থাকবে। আর 222-এ সময় স্থান ও ব্যক্তি সম্পর্কে বিবরণ থাকবে। আর 223-এ অপরাধ সংগঠনের পদ্ধতি যখন অবশ্যই উল্লেখ করতে হইবে। আর 224 যে আইনের অধীনে অপরাধ দণ্ডনীয় অভিযোগের শব্দের অর্থ সেই আইন অনুসারে করতে হবে, অর্থাৎ 224 অনুযায়ী যে কোন আইনে কোন ধারা অনুযায়ী এটা অপরাধ সেটা 224 উল্লেখ করতে হবে। আর 225 ধারাতে বলা আছে গুরুতর ভুল, মানে ভুলের ফল, মানে যদি কোনো নাম আক্কাস, এখন যে অভিযুক্ত তার নাম আক্কাস কিন্তু কোনোভাবে আব্বাস হয়ে গেছে, যদি এটা আসামি যদি এটা অভিযুক্ত যদি এটা কমপ্লেন না করে তাহলে এটা ভুল হিসেবে আখ্যায়িত করা হবে না। 226 বাতিল। 227 হয়েছে যে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারবে। 228 পরিবর্তন অব্যাহতির পরে যখন বিচার চলিতে পারে, অর্থাৎ আদালত অভিযোগ পরিবর্তন করবে। আর 228-এ এখন যেটা পরিবর্তন হওয়ার পর যেটা বিচার, মানে যে অপরাধটা হলো সেটা বিচার চলবে। আর 229 যখন নতুন বিচার নির্দেশিত হইবে অথবা বিচার স্থগিত হইবে, মানে নতুন বিচার মানে যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে সেই বিচার ব্যতীত যদি অন্য কোনো যদি অপরাধ করে সেটা চলবে 229 ধারা অনুযায়ী, অর্থাৎ যখন নতুন বিচার নির্দেশিত হবে অথবা বিচার স্থগিত হবে, নতুন বিচার যখন হবে তখন হবে 229। আর 230 ধারাতে বলা আছে যে অভিযোগ অনুসারে অপরাধের বিচারের পূর্বে অনুমতি প্রদান হলে কার্যক্রম স্থগিত হবে, অর্থাৎ যদি নতুন বিচার আনয়ন করার পর নতুন অভিযুক্ত বা নতুন অপরাধ যদি সংযুক্ত করার পর যদি মনে হয় যে এটা তদন্ত করা দরকার, আরও তদন্ত করা দরকার, তাহলে সেক্ষেত্রে বিচারটা স্থগিত করা যাবে 230 ধারা অনুযায়ী। 231 অভিযোগ পরিবর্তিত হলে সাক্ষীকে পুনরায় ডাকা যাবে, অর্থাৎ রিকল যেটাকে বলা হয়, মানে রিকল অফ উইটনেস, সেটা বলা আছে 231 ধারাতে। আর 232 ধারাতে আছে ব্যাপকতার ভুলের ফল, মানে যদি একটা অভিযোগের মধ্যে যদি অসংখ্য ভুল থাকে সেটা কি হতে পারে, সেই অভিযোগটা কি হতে পারে বা কীভাবে এটা সংশোধন করা যেতে পারে সেটা বলা আছে 232 ধারাতে। আর 233 ধারাতে বলা আছে সুস্পষ্ট অপরাধ সময়ের জন্য পৃথক অভিযোগ, মানে অর্থাৎ সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ থাকবে, অর্থাৎ কী অপরাধ করছে সেটার জন্য
সুস্পষ্টভাবে থাকতে হবে যে আসলে তার অপরাধটা কী, এটা বলা আছে 233 ধারাতে। আর 234 ধারাতে বলা আছে যে 12 মাসের মধ্যে 3টে অপরাধ, 12 মাসের মধ্যে যদি 3টে অপরাধ করে তাহলে সেই অপরাধগুলো কী হবে সেটা বলা আছে 234 ধারাতে। আর 235 ধারাতে বলা আছে যে একাধিক অপরাধের বিচার, মানে যদি অনেকগুলো অপরাধ হয় সেটার বিচার কীভাবে হবে সেটা বলা আছে 35 ধারাতে। আর 236 ধারাতে বলা আছে কী অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে সন্দেহ থাকবে, মানে 236 ধারায় বলা আছে যে কী অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তখন মানে কী অপরাধ সংঘটিত হয়েছে সেটা যদি সম্পর্কে সন্দেহ থাকে তাহলে সেটা আসবে 236 ধারাতে। আর 237 ধারাতে বলা আছে যে এক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে দণ্ডিত করা যাইবে, অর্থাৎ একটা অপরাধে অর্থাৎ চুরি করতে যা সে বেবিচার করছে বা রেপ করছে তাহলে সেটা যুক্ত হবে 237 ধারা অনুযায়ী। আর 238 ধারাতে বলা আছে যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত থাকবে, মানে যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত অর্থাৎ যে অপরাধটা প্রমাণিত হবে সেটা অবশ্যই অভিযোগের মধ্যে উল্লেখ থাকবে, সেটা বলা আছে 238 ধারাতে। আর 239 বলা আছে কোনো ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যায়নি। 239 ধারা যেটা বলা আছে যে কোনো ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যায়নি, অর্থাৎ একজন যা চুরি করতে যায় সে রেপ করছে অথবা আঘাত সংঘটিত করছে সেগুলো একত্রে অভিযুক্ত করা যাবে, সেটা হচ্ছে 239 ধারাতে। আর 240 ধারাতে বলা আছে যে একাধিক অভিযোগ একটিতে দণ্ডিত হলে অবশিষ্টগুলো প্রত্যাহার, মানে অর্থাৎ অনেকগুলো যে অভিযুক্ত হয় সেগুলো মানে একটা অপরাধে দণ্ডিত করে বাকিগুলো প্রত্যাহার করা যাবে। আর 241 বলা আছে যে মামলার পদ্ধতি, মানে কি পদ্ধতিতে মামলাটা হবে সেটা বলা আছে 241 ধারাতে। আর 241 এতে বলা আছে যে আসামিকে যখন অব্যাহতি দিতে হবে। আর 242 বলা আছে যে অভিযোগ গঠন করতে হইবে। 243 ধারাতে বলা আছে যে অভিযোগ সত্যতা স্বীকারের পর দণ্ড। আর 240 ধারা বলা আছে এইরূপ অপরাধ স্বীকার করা না হলে তখনকার পদ্ধতি, মানে অর্থাৎ 241 মামলার পদ্ধতি বলা আছে। 241 এতে বলা আছে যে আসামিকে যখন অব্যাহতি দিতে হবে। আর 242 বলা আছে অভিযোগ গঠন করতে হইবে এবং 243 বলা আছে অভিযোগের সত্যতা স্বীকারের পর দণ্ড। আর 240 ধারা বলা আছে এইরূপ স্বীকার করা না হলে তখনকার পদ্ধতি। আর 245 বলা আছে খালাস, যদি কোনো আসামি যদি তার সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত না হয় তাহলে আদালত সেটাকে খালাস দিতে পারে, সেটা বলা আছে 245। আর 247 বলা আছে যে ফরিয়াদির অনুপস্থিতি। আর 248 বলা আছে যে নালিশ প্রত্যাহার, যদি 247 ফরিয়াদি যদি অনুপস্থিত থাকে মামলা করার পর যদি সে যদি উপস্থিত না থাকে তাহলে মামলা কী হবে, খালাস অর্থাৎ খারিজ হয়ে যাবে, তাহলে কীভাবে আসামি অব্যাহতি পাবে অথবা খালাস পাবে। তো 248 নালিশ প্রত্যাহার। আর 249 ফরিয়াদি না থাকলে কার্যক্রম বন্ধ করিবার ক্ষমতা। আর 250 বলা আছে মিথ্যা তুচ্ছ বিরক্তিকর অভিযোগ। আর 260 বলা আছে সংগীত বিচারের ক্ষমতা। 261 বলা আছে কম ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপর ব্রেঞ্চ ক্ষমতা অর্পণ। 260 বলা আছে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা। এই সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা বিষয়ে আপিল করা যায় না, যদি 200 টাকার নিচে যদি হয় তাহলে আপিল করা যায় না। আরেকটা বিষয় হচ্ছে 10,000 টাকার যেগুলো যে চুরির মূল্যমান যদি 10,000 টাকা হয় তাহলে সে সংক্ষিপ্ত পদ্ধতি বিচার করা যায়। তারপরে 265 সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি, মানে কারাদণ্ডের সীমা। 263 যে সকল মামলা আপিল নেই সেই সকল মামলার নথি। 264 বলা আছে আপিলযোগ্য মামলার নথি। আর 265 বলা আছে নথি ও রায়ের ভাষা, মানে বেঞ্চকে কর্ণিক নিয়োগের ক্ষমতা দেওয়া যাইবে, এটা বলা আছে 265। আর 265 এ থেকে 265 এল পর্যন্ত এটা দায়রা আদালতের বিচার প্রক্রিয়া যে বিষয়টা আছে সেটা 265 এ থেকে 265 এল। 265 এতে বলা আছে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। 265 বি আছে 265 বিতে আছে সরকারের পক্ষে বক্তব্য শুরু। 265 সিতে বলা আছে অব্যাহতি। 265 ডিতে বলা আছে অভিযোগ গঠন। 265 ইতে বলা আছে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড। 265 এতে বলা আছে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ। আর 265 জিতে বলা আছে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ, মানে 265 এফতে বলা আছে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ। আর জিতে বলা আছে 265 জিতে বলা আছে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ। আর 265 এইচতে বলা আছে খালাস। আর 265 আইতে বলা আছে আসামি পক্ষের সাক্ষ্য আরম্ভ। আর 265 জেতে বলা আছে যুক্তিতর্ক। আর 265 কেতে বলা আছে খালাস বা দণ্ডের রায়। আর 265 এলে বলা আছে
পূর্বদণ্ড, এইগুলো এখান থেকে আসবে। এইগুলো আর হচ্ছে 239, 339 যা বলা আছে যে যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার। আর 339 এতে বলা আছে যে 339 ধারার অধীনে কোনো ব্যক্তির বিচার পদ্ধতি। আর 339 বিতে বলা আছে যে অনুপস্থিত বিচার। আর 339 সিতে বলা আছে মামলা নিষ্পত্তির সময়। তাহলে মামলা নিষ্পত্তির সময় দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন 337, 338 বলা আছে ক্ষমা প্রদর্শনের নির্দেশ দিবার ক্ষমতা, 339 বলা আছে যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার, 339 এতে বলা আছে যে 339 ধারার অধীনে কোনো ব্যক্তির বিচার পদ্ধতি, অর্থাৎ যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার, সেটা 339 এতে আবার হতে পারে। 339 বিতে বলা আছে যে অনুপস্থিতিতে বিচার, অর্থাৎ ট্রায়াল অ্যাবসেন্টিয়া, এটা বলা আছে 339 বিতে। আর 339 সিতে বলা আছে মামলা নিষ্পত্তির সময়। তারপর 341 বলা আছে 340 বলা আছে যে যাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার আত্মপক্ষ সমর্থন করিবার অধিকার ও সাক্ষী হইবার যোগ্যতা। 340 ধারা বলা আছে যে যাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার আত্মপক্ষ সমর্থন করিবার অধিকার ও সাক্ষী হইবার যোগ্যতা। 341 বলা আছে আসামি কার্যক্রম না বুঝলে তখনকার পদ্ধতি। আর 342 বলা আছে যে আসামি জবানবন্দি গ্রহণ করিবার ক্ষমতা। আর 343 বলা আছে যে তথ্য প্রকাশে উপলব্ধিকরণের জন্য প্রভাব বিস্তার করা যাইবে না, মানে অর্থাৎ যদি কেউ কোনো তথ্য জানায় সেটাকে প্রকাশ করার জন্য যে কোনো প্রলোভন দেখা এটা করা যাবে না 343। আর 340 বলা আছে কার্যক্রম মুলতবি স্থগিত রাখা, অর্থাৎ মুলতবি। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি 17 আদেশের মুলতবি বিষয় বলা আছে, এমনিভাবে 340 ধারাতে আছে ফৌজদারি কার্যবিধি 340 ধারায় বলা আছে মুলতবি কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখিবার ক্ষমতা। এখানে রিমান্ডের বিষয় বলা আছে এবং রিমান্ডের জন্য যুক্তিসঙ্গত কারণের বিষয় বলা আছে। আর 345 বলা আছে যে অপরাধের আপোষ নিষ্পত্তি। আমরা দেখলাম যে অপরাধের আপোষ নিষ্পত্তি, যেমন অপরাধের আপোষ নিষ্পত্তি বলা আছে 345 ধারাতে। আর 339 সিতে বলা আছে যে মামলা নিষ্পত্তির সময়। 345 বলা আছে যে অপরাধ আপোষ নিষ্পত্তি। আর 339 সিতে বলা আছে যে মামলা নিষ্পত্তির সময়। এখান থেকে এইগুলো। আর হচ্ছে 401 বলা আছে যে দণ্ড স্থগিত বা মৌকুফ করিবার ক্ষমতা। আর 402 বলা আছে যে দণ্ড রদবদলের ক্ষমতা। আর 402 এতে বলা আছে মৃত্যুদণ্ড। আর 403 বলা আছে যে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। আর 403 বলা আছে যে যদিও একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি পুনরায় বিচার করা যাবে। 403 বলা 403 ধারাতে বলা আছে যে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। কিন্তু 403 3 উপধারাতে বলা আছে যে যদি অপরাধের যদি সিস্টেম পরিবর্তন হয়, অপরাধের যদি পরিণতি যদি পরিবর্তন হয়, তাহলে 403 3 উপধারা অনুযায়ী আবার বিচার করা যাবে। 404 বলা আছে যে 404 যদি আপিল চ্যাপ্টার, এখানে আবার 404 বলা আছে যে অন্য কোনোভাবে বিধান না থাকলে আপিল চলবে না। 405 ধারাতে বলা আছে যে প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে উহার বিরুদ্ধে আপিল। অর্থাৎ 88 ধারায় যে সম্পত্তি ক্রয়, মানে হুলিয়াজারি 87 থেকে হুলিয়াজারির পর আসামির বিরুদ্ধে হুলিয়াজারির পর যে সম্পত্তি ক্রয় করা হয় 88 ধারা অনুযায়ী, সেই ধারার যে আপিল সেটা হবে 405 ধারায়। 406 ধারায় শান্তি রক্ষা বা সদাচরণ মুসলিকা আদেশের বিরুদ্ধে আপিল, মানে অর্থাৎ যদি ম্যাজিস্ট্রেট যদি শান্তি রক্ষা বা সদাচরণ মুসলিকা দেয় তো সেটার বিরুদ্ধে আপিল করা যাবে 406 ধারায়। আর 406 এতে বলা আছে যে সাধারণ সদাচরণের মুসলিক বা শান্তিরক্ষা মুসলিকার জন্য যে জামানত চাওয়া হয় সেটার জন্য 406 এ ধারা অনুযায়ী আপিল করা যাবে। 407 বলা আছে যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, মানে অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তো সেটার বিরুদ্ধে আপিল করা যাবে 407 ধারায়। আর দ্বিতীয় যুগ্ম দারা জজ বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় সেটার জন্য আপিল করা যাবে 408 ধারায়। আর 409 ধারা কীভাবে দারা জজে আপিল শুনানি হয় সেটা 409 ধারা বলা আছে। আর 410 বলা আছে যে দ্বারা আদালতে প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, অর্থাৎ বিষয় হলো যে 407 ধারায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। 408 ধারায় যুগ্ম জেলা জজ এবং প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তার বিরুদ্ধে আপিল করা যাবে। আর 409 ধারায় কীভাবে আপিল শুনানি হয় সেটা বলা আছে। 410 ধারায় জেলা জজে আপিল দায়ের করা যাবে, মানে দণ্ডাদেশের বিরুদ্ধে জেলা জজে আপিল করা যাবে। এরা সবগুলো দণ্ডাদেশ হবে 30 দিনের মধ্যে। এটা হচ্ছে 152 অনুচ্ছেদ অনুযায়ী। তারপর 412তে আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলবে না। 413তে আছে তুচ্ছ মামলার ক্ষেত্রে কোনো আপিল নাই।
আর 414-তে বলা আছে সংক্ষিপ্ত বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই। তাহলে 412 আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলবে না। 413-তে বলা আছে যে তুচ্ছ মামলা কোনো আপিল নেই। 414-তে বলা আছে সংক্ষিপ্ত বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই। হ্যাঁ, দণ্ডের বিরুদ্ধে আপিল মানে হচ্ছে আসামির পক্ষে থেকে এগুলো হবে। এবার চলেছে ফরিয়াদি। 417-এতে বলা আছে, 417 ধারাতে বলা আছে যে খালাসের ক্ষেত্রে আপিল, অর্থাৎ ফরিয়াদি যে ভিকটিম সে আপিল করতে পারবে 417 ধারায়। আর যদি খালাস দেয় সেক্ষেত্রে আপিল করতে পারবে 417 ধারায়। আর যদি দণ্ড দেয়, মানে কম দণ্ড যদি প্রদান করে, তাহলে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবে 417-এর এ ধারা অনুযায়ী, 417-এর এ ধারা অনুযায়ী। আর 418-তে বলা আছে কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য। 419-এ বলা আছে যে আপিলের আবেদন করতে হয় কীভাবে। 420 ধারাতে বলা আছে যে আপিলকারী কারাগার থাকলে তখনকার পদ্ধতি। তারপর 421-এ বলা আছে আপিল সংক্ষিপ্ত খারিজ হবে। তারপর 422-এ বলা আছে আপিলের নোটিশ। 413-তে বলা আছে আপিল নিষ্পত্তির ব্যাপারে আপিল আদালতের ক্ষমতা। তারপর 424-এ বলা আছে অধস্তন আপিল আদালতের রায়। 425-এ বলা আছে যে আপিল হাইকোর্ট বিভাগের আদেশ প্রত্যয়ন করিয়া নিম্ন আদালতে পাঠাতে হবে। তারপর 426-এ বলা আছে যে আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত বা আপিলকারীকে জামিনে মুক্তিদান। তাহলে আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত বা আপিলকারীকে জামিনে মুক্তিদান, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তার। তারপর 428-এ বলা আছে আপিল আদালত সাক্ষ্য গ্রহণ করতে বা গ্রহণ করার নির্দেশ দিতে পারেন। তাহলে 426-এ আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত বা আপিলকারীকে জামিনে মুক্তিদান। 427 খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তার। 428 আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করিতে বা গ্রহণের নির্দেশ দিতে পারে। 429 আপিল আদালতের বিচারকগণ সমসংখ্যায় বিভক্ত হলে তখনকার পদ্ধতি। 430 আপিলে আদেশের চূড়ান্ত অবস্থা বা 431 আপিল পণ্ড হওয়া। 439-এ বলা আছে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা এবং 439-এর এতে বলা আছে যে দায়রা জজের রিভিশন ক্ষমতা এবং 442-এর এতে বলা আছে আপিল ও রিভিশন নিষ্পত্তির সময়, মানে আপিল ও রিভিশন নিষ্পত্তির সময় কখন হবে সেটা বলা আছে 442-এর বিতে। তারপর 464-তে বলা আছে উম্মাদ আসামির ক্ষেত্রে পদ্ধতি। আর 465-তে বলা আছে উম্মাদ ব্যক্তির ক্ষেত্রে দায়রা আদালতের পদ্ধতি। তারপর 496 ধারায় বলা আছে যে কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাইবে। 497 বলা আছে যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাইবে। 498 জামিন মঞ্জুর করিবার এবং অর্থের পরিমাণ হ্রাস করিবার ক্ষমতা। 499 বলা আছে আসামি ও জামিনদারের মুচলেখা। 500 ধারায় বলা আছে হেফাজতে মুক্তিদান। আর 501-এ বলা আছে প্রথম জামিনদার অপর্যাপ্ত হইলে পর্যাপ্ত জামিনদার গ্রহণের আদেশ দেওয়ার ক্ষমতা। আর 502-তে বলা আছে জামিনদারের অব্যাহতি। আর 503-এ বলা আছে যে সাক্ষীর উপস্থিতি যখন বাদ দেওয়া হয় কমিশন করা ও উহার পদ্ধতি। তারপর 514-তে বলা আছে জামিনদার বাজেয়াপ্তি পদ্ধতি। এখানে বলা আছে যে 526 অথবা 426 একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে 526-এ বলা আছে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারবেন অথবা স্বয়ং ইহার বিচার করতে পারিবেন। আর এই ধারার আবেদনের নোটিশ পাবলিক প্রসিকিউটরকে প্রদান এবং এই ধারার অধীনে আবেদনের ভিত্তিতে মুলতবি রাখা। তাহলে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারবেন, সেটা হচ্ছে বলা আছে 526 ধারাতে। আর 526-এর বি ধারাতে বলা আছে মামলা দায়রা জজ মামলা স্থানান্তর করিতে পারিবেন, 526-এর বিতে বলা আছে। আর 528-এ বলা আছে যে দায়রা জজ সহকারী দায়রা জজের নিকট হইতে মামলা উঠিয়া লইতে পারিবেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট মামলা উঠিয়া লইতে অথবা প্রেরণ করতে পারবেন 528 ধারা অনুযায়ী। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কতিপয় শ্রেণীর মামলা উঠিয়া লইবার ক্ষমতা দেওয়া আছে, সেটা হলো 528 ধারা অনুযায়ী। 528 ধারাটাই মূলত এবার খুব গুরুত্বপূর্ণ, এটাই মনে আসতে পারে। আর 539-এর এতে বলা আছে সরকারি কর্মচারীর আচরণের প্রমাণ হিসেবে এভিডেভিট। আর 539-এর বিতে বলা আছে সরজমিনে পরিদর্শন। আর 561 এতে বলা আছে হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা সংরক্ষণ। 561-তে বলা আছে যে হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা সংরক্ষণ। তাহলে এখানে মূল বিষয় হলো যে প্রথমে আসাদ পরতবা আবিষ্কার করে, এটার মধ্যেই পুরোটা আছে এবং এটার মধ্যে পুরোটা বিষয়টা আছে যে প্রথম হচ্ছে প্রাথমিক আলোচনা, যেটা 1 থেকে 5 ধারা। আর তো হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ ক্ষমতা 6 থেকে 41 ধারা। আর সাধারণ কার্যক্রম সেটা হচ্ছে 42 থেকে 105 ধারা। তারপর দত হচ্ছে অপরাধ দমন, সেটা হচ্ছে যে 106 থেকে 153 ধারা। তারপর তপু
প্রথমে আসাদ পরে তথ্য আবিষ্কার করে, তো অর্থ হচ্ছে তদন্ত, এটা হচ্ছে 154 থেকে 176 ধারা, আর পদ্ধতি হচ্ছে 107 থেকে 403 ধারা আবিষ্কার করে। আর হচ্ছে আপিল ডিফারেন্স রিভিশন, এটা হচ্ছে 404 থেকে 442 এ ধারা পর্যন্ত। তারপর হচ্ছে আবি অর্থাৎ বিশেষ কার্যক্রম সমূহ, এটা হচ্ছে 464 থেকে 491 এ ধারা। আর আবি দ্বন্দ্ব সম্পূরক বিধানাবলী 492 থেকে 565 এ ধারা পর্যন্ত। এই হলো এই হচ্ছে ফৌজদারি কাজবিধি। এরপর হচ্ছে শুরু হবে যে দেওয়ানি কাজবিধি, বেবি দেশ বিবি। এই বেবি দেশ বিবিদের মধ্যে আছে হচ্ছে, আমরা জানি যে 5টা পর্ব থাকে দণ্ডবিধিতে, 5টা পর্বের দণ্ডবিধি বিভক্ত, এবং 1 থেকে 511টা ধারা আছে। যেহেতু 1 থেকে 511টা ধারা আছে, এটা হলো বেবি দেশ বিবি, এটার মধ্যে সম্পৃক্ত। এখানে প্রথম পর্বে আছে বেসিক বিষয় আলোচনা, যেটা আছে 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত, এবং এটা 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে আছে, যে প্রাথমিক আলোচনা বা প্রাথমিক আলোচনা বে। আর বিতে হচ্ছে বিবিধ অপরাধ, মানে তৃতীয় পর্বে আছে বিবিধ অপরাধ, যেটা আছে 121 থেকে 298 ধারা পর্যন্ত, এবং এটা আছে 6 থেকে 15 অধ্যায়। আর বেবি দেশ বিবি, বেতে হচ্ছে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, সেটা হলো তৃতীয় পর্ব, এবং এটা হলো 16তম অধ্যায়। এই 16তম অধ্যায় আছে তৃতীয় মানব দেহ জীবন সংক্রান্ত অপরাধ। আর চতুর্থ পর্বতে আছে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা বলা হচ্ছে 368 থেকে 462 বি ধারা পর্যন্ত, এটা হলো 17তম অধ্যায়। আর পঞ্চম পর্বে যেটা আছে সেটা হচ্ছে বিবিধ অপরাধ সমূহ, অর্থাৎ বেবি দেশ বিবি। বিবিধ অপরাধ সমূহ, এটা 463 থেকে 511 ধারা পর্যন্ত, এবং এটা হচ্ছে 18 থেকে 23 অধ্যায়ের মধ্যে। তাহলে এই যে বেবি দেশ বেবি, এটার মধ্যে যে বিষয়টা আছে, এটা হচ্ছে যে এক বিশেষ একটা ধারা করতে হবে, যে ধারাগুলো আমাদের জন্য সবগুলো গুরুত্বপূর্ণ। সেই ধারাগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলতেছি। সেটা হচ্ছে যে অবৈধ লাভ, এটা 23 অধ্যায়ে 23 ধারাতে আছে অবৈধ লাভ। এবং বাংলাদেশের ভেতরে কৃত অপরাধ সমূহ, এটা আছে 2 ধারাতে। আর 4 ধারাতে আছে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের বেলায় আইনটি বিস্তৃতি। তারপরে আছে 24 ধারাতে আছে অসাধুভাবে ডিসঅনেস্টি, এবং 33 ধারাতে আছে কার্য বা বিশ্বতি। আর 34 ধারাতে আছে কতিপয় ব্যক্তিগত সাধারণ উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী। আর 25 ধারাতে বলা আছে যখন অনুরূপ কোনো কার্য কোনো অপরাধমূলক জ্ঞান কিংবা অভিপ্রায় সহকারে সম্পাদিত হওয়ার কারণে অপরাধ হয়, অর্থাৎ যখন অনুরূপ কোনো কার্য কোনো অপরাধমূলক জ্ঞান কিংবা অভিপ্রায় সহকারে সম্পাদিত হওয়ার কারণে অপরাধমূলক হয়। আর 36 ধারাতে বলা আছে যে আংশিকভাবে কার্য এবং আংশিকভাবে বিচ্যুতির দ্বারা সংগঠিত ফলাফল, মানে অর্থাৎ আংশিক কার্য এবং আংশিক বিচ্যুতি দ্বারা, অর্থাৎ বিরতি এবং কার্যের দ্বারা যে অপরাধটা সংগঠিত হয় সেটা বলা আছে 36 ধারাতে। আর 37 ধারাতে বলা আছে কোনো অপরাধ সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদন করিবার মাধ্যমে সহযোগিতা, মানে বিষ প্রয়োগ করে কাউকে মারা হলে কেউ বিষ ক্রয় করবে, কেউ বিষ খাওয়াবে, এবং কেউ বিষ খাওয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তাহলে এটা বলা আছে 37 ধারাতে। আর 38 ধারাতে বলা আছে অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত হইতে পারিবে। 38 ধারাতে বলা আছে। আর 52 ধারাতে বলা আছে সৎ বিশ্বাস, যেটা আমরা দেখি যে তার মধ্যে এই 14 ধারাতে বলা আছে গুড ফেইথ। তারপরে 53তে বলা আছে দণ্ড সমূহ। আমরা জানি যে 5 প্রকার দণ্ড আছে, সেটা বলা আছে 53 ধারাতে। আর 16 ধারাতে আছে মৃত্যুদণ্ড হ্রাসকরণ। মৃত্যুদণ্ড কীভাবে হ্রাস করা হয় সেটা হলো বলা আছে 16 ধারাতে। আর 55 ধারাতে যাবজ্জীবন কারণ হ্রাসকরণ, অর্থাৎ সরকার যে যাবজ্জীবন কারণ যে হ্রাস করে সেটা বলা আছে 55 ধারাতে। আর 55 এতে বলা আছে যে রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ। এই 55 এতে রাষ্ট্রপতি যে মৃত্যুদণ্ড মকুব করতে পারে সেই বিষয়টা বলা আছে। আর এখানে বলা 63তে বলা আছে অর্থদণ্ডের পরিমাণ, মানে অর্থদণ্ডের পরিমাণটা কীরকম হবে সেটা বলা আছে 63 ধারাতে। আর 65তে বলা আছে যে ক্ষেত্রে কারাদণ্ড বা অর্থদণ্ড বিধিসম্মত সেই ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের সীমা। তারপর বলা আছে যে 66 ধারা বলা আছে অর্থদণ্ড অনাদায় দরুন কারাদণ্ডের বর্ণনা। 67তে বলা আছে কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় দরুন কারাদণ্ড, মানে কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় দরুন কারাদণ্ড, অর্থাৎ 67 ধারাতে। মানে যদি শুধু অর্থদণ্ড হয় এবং অর্থদণ্ডের পরিবর্তে যে কারাদণ্ড যদি মানে অর্থদণ্ড যদি পরিশোধ না করে তাহলে অর্থদণ্ড কীরকম হবে সেটা বলা আছে 67 ধারাতে। 68তে বলা আছে অর্থদণ্ডে আদায়ে কারাদণ্ডের সমাপ্তি, মানে যদি অর্থদণ্ড আদায় করা হয় তাহলে কারাদণ্ড সমাপ্তি হবে 68 ধারা অনুযায়ী। মানে অর্থদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ের দরুন কারাদণ্ড, এটা বলা আছে 67 ধারাতে। এটা সমস্যা ভিত্তিক প্রশ্ন আসতে পারে। আর 69 ধারাতে আছে
অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায়ে কারাদণ্ডের সমাপ্তি। তারপরে ৭০ ধারায় বলা আছে যে ৬ বছরের মধ্যে কারাদণ্ড বা ৬ বছরের মধ্যে বা কারাদণ্ড চলাকালে আদায়যোগ্য অর্থদণ্ড না দিলে যদি কারাদণ্ড ভোগকারী ব্যক্তি যদি মৃত্যু হয় তাহলে তার সম্পত্তি থেকে আদায় করা যাবে, এটা বলা আছে ৭০ ধারাতে। আর ৭১ ধারাতে বলা আছে যে কতিপয় অপরাধের সমন্বয়ে সৃষ্ট অপরাধের শাস্তির সীমা, তার মানে সীমাটা বলা আছে এখানে ৭১ ধারাতে। আর ৭২ ধারাতে বলা আছে কতিপয় অপরাধের একটির জন্য দোষী ব্যক্তির শাস্তি, কোন অপরাধের জন্য অপরাধী সেই সম্পর্কে রায় সন্দেহ প্রকাশ। ৭২ ধারাতে বলা আছে যে কতিপয় অপরাধের একটির জন্য দোষী ব্যক্তির শাস্তি, কোন অপরাধের জন্য অপরাধী সেই সম্পর্কে রায়ের সন্দেহ প্রকাশ। ৭৩ ধারাতে বলা আছে নির্জন কারাবাস, এবং নির্জন কারাবাসের সীমা আছে ৭৪ ধারাতে। আর ৭৫ ধারাতে বলা আছে যে পূর্ববর্তী দণ্ডের পরে দ্বাদশ অধ্যায় বা সপ্তদশ অধ্যায়ের অধীনে কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড, তার মানে পূর্ববর্তী দণ্ডের পরে ৭৫ ধারা বলা আছে যে ব্যক্তি চুরির দায়ে অভিযুক্ত হয়ে পূর্বে দণ্ড ভোগ করছে, সেই ব্যক্তি যদি পুনরায় চুরি করে তাহলে তার দণ্ড হবে ডবল। এবং এই ক্ষেত্রে যে ২৯ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট ডবল দিতে পারবে। এবং যদি ২৫ ধারাতে হয়, ফৌজদারি কাজ দণ্ডবিধির ২৫ ধারাতে যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই দণ্ডটা অর্থাৎ ফৌজদারি কার্যবিধি যে ৩৩ ধারা যে বিষয়টা বলা আছে, যে ৩২ ধারা যে বলা আছে, যে ৩৩ ধারায় বলা আছে, এবং সেটা ডবল হবে ৩৫ ধারা অনুযায়ী ডবল হবে ৩৫ ধারা, ৩৩ ধারা ৩৫ ধারা অনুযায়ী ডবল হবে। আর ৩৫-এর এ ধারাতে বলা আছে যে কারাদণ্ড বাদ যাবে, অর্থাৎ যে শাস্তি দণ্ডিত হবে সেই দণ্ড যদি দেখা গেল যে একটা চুরি অপরাধে সে অভিযুক্ত এবং সে চুরির জন্য সে জেলে আছে এবং জেল থাকাকালীন অবস্থায় ২ মাস হওয়ার পরে তার ৬ মাস জেল হয়েছে, তাহলে সে আর ৪ মাস যদি জেল খাটে তাহলে তার শাস্তি ৩৫-এর এই ধারা অনুযায়ী কারাবাস সময় বাদ যাবে। আর ৭০ ধারা বলা আছে সাধারণ ব্যতিক্রম সমূহ। সাধারণ ব্যতিক্রম সমূহ বলা আছে যে আইন বলে বাধ্য বা ভ্রান্ত ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সংঘটিত কাজ। সাধারণ ব্যতিক্রম আছে ৭০ থেকে ১০৬ ধারা। এখানে হলো ৭০ ধারা বলা আছে যে আইন বলে বাধ্য ভ্রান্ত ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সংঘটিত কাজ। ৭ ধারা বলা আছে যে বিচার বিভাগীয় কার্য পরিচালনা কালে বিচারকের কার্য। আর ৭৮ ধারা বলা আছে যে আদালতের আদেশ কিংবা রায়ের অনুসরণের সম্পাদিত কার্য। আর ৭৯-তে বলা আছে যে আইন সমর্থিত বা ভ্রান্ত ধারণা বশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কার্য। আর ৮০-তে বলা আছে যে কোনো আইনক কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। আর ৮১-তে বলা আছে সম্ভাব্য ক্ষতিকারক কার্য, তবে অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত এবং অন্যবিধ ক্ষতি নিবারণকল্পে সম্পাদিত কাজ। ৮২ ধারাতে বলা আছে ৯ বছরের কম বয়স্ক শিশুর কাজ। আর ৮৩-তে বলা আছে যে ৯ বছরের অধিক বয়স্ক এবং ১২ বছরের কম বয়স্ক অপরিণত শক্তি সম্পন্ন শিশুর কাজ। আর ৮৪-তে বলা আছে যে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ। এবং ৮৫-তে বলা আছে যে অনিচ্ছাকৃত প্রমত্তার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ। আর ৮৬-তে বলা আছে যে অপরাধের ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য বা জ্ঞানের প্রয়োজন রয়েছে উক্ত ব্যক্তি কর্তৃক সেই অপরাধ সংগঠন, মানে যে অপরাধের ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য বা জ্ঞানের প্রয়োজন রয়েছে সেই ব্যক্তি সেই অপরাধ বা জ্ঞান সম্পর্কে ধারণা না থাকার কারণে যে কাজ হয় সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮৭ ধারায় মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয় এমন অনুরূপ সম্ভাব্য পণ্য বলিয়া অজ্ঞাত কার্য সম্মতি সহকারে সম্পাদন করা। ৮৮-তে মৃত্যু ঘটাইবার নিমিত্ত অভিহিত নয় এমন কার্য ব্যক্তি বিশেষ সে উপকারার্থের সদৃশ সম্মতি সহকারে সম্পাদন, অর্থাৎ মৃত্যু ঘটাইবার নিমিত্তে অভিপ্রেত নয় এমন কার্য ব্যক্তি বিশেষ সে উপকারার্থের সদৃশ সম্মতি সহকারে সম্পাদন কাজ। অর্থাৎ কারো মঙ্গলার্থে কোনো কাজ করলে যদি সেই কাজটা যদি সেই কাজটা যদি সে মারা যায় তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮৯ ধারাতে বলা আছে অভিভাবক কর্তৃক বা তার সম্মতিক্রমে শিশু বা অপরিচিত ব্যক্তির কল্যাণার্থে সর্বশেষ সম্পাদিত কাজ, অর্থাৎ অভিভাবকের সম্মতি নিয়ে কোনো শিশুর অস্ত্রোপচার অপারেশন করার সময় সে যদি মারা যায় সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, সেটা ৮৯ ধারা। আর ৯০ ধারাতে বলা আছে যে ভীতি বা ভ্রান্ত ধারণা, মানে অর্থাৎ ভূত আছে বলিয়া যদি কেউ যদি মানে ভ্রান্ত ধারণা বশীভূত হয়ে যদি কেউ যদি কোনো কাজ করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে ৯১ ধারা বলা আছে যেসব কার্য সাহিত্য ক্ষতি হইতে স্বতন্ত্রভাবে অপরাধ বলিয়া গণ্য হয় সেই সব কার্য বর্জন।
এটা 91 ধারা বলা আছে। 92 বলা আছে যে সম্মতি ব্যতিরেকে কোনো ব্যক্তির মঙ্গলতার সরল বিশ্বাসে কৃত কাজ। মানে যে ঘটনা ঘটছে যে সম্মতি ব্যতিরেকে কোনো ব্যক্তির মঙ্গলার্থ যদি সরল বিশ্বাসে কৃত কাজ, অর্থাৎ কারো মঙ্গলার্থ যদি কেউ যদি কোনো অপারেশন করতে যায়, যদি লোকটা মারা যায়, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। সেটা বলা আছে 92 ধারাতে। 93 ধারাতে বলা আছে যে সরল বিশ্বাসে কৃত কাজ, মানে সরল বিশ্বাসে কৃত কাজ যদি সরল বিশ্বাসে কোনো কাজ করলে যে সেটা সে ভিত্তিতে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। সেটা বলা আছে 93 ধারাতে। 94 বলা আছে যেই কার্য করিবার ভীতি প্রদর্শন করিয়া কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, মানে তাকে একটা কাজ করতে বাধ্য করা হয় খুন করার ভয় দেখিয়ে বা ডাকাতি করার ভয় দেখিয়ে, তো সেই কাজটা যদি সে করে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না খুন ব্যতীত। অর্থাৎ খুন ব্যতীত যদি এই কাজটা করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ রাষ্ট্র এবং খুন ছাড়া যদি কেউ ভীতি প্রদর্শন করে কোনো কাজ করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। আর 95 ধারা বলা আছে সামান্য ক্ষতিকারক কাজ, সামান্য ক্ষতিকারক কাজ সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা বলা আছে 95 ধারা। আর ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার সময় বলা আছে 96 থেকে 106 ধারায়। সেখানে বলা আছে যে ব্যক্তিগত প্রতিরক্ষাকৃত বিষয়সমূহ। তারপর 97 ধারা বলা আছে শরীর ও সম্পত্তি সংক্রান্ত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। 98 ধারা বলা আছে যে পাগল ইত্যাদি ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। আর 99 ধারা বলা আছে যেসব কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই। তারপরে যেখানে সরকারি লোকের বিষয়টা বেশি আসবে, সরকারি লোক যদি আশ্রয় লাভের সুবিধা থাকে, তারপর সরকারি কর্মচারী যদি কোনো কাজ করে তাহলে সেখানে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তারপরে 100 ধারায় বলা আছে যখন দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তারপরে 101 ধারা বলা আছে যখন অনুরূপ অধিকার মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সংগ্রহ করবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। 102 ধারা বলা আছে দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার আরম্ভ স্থিতিকাল। তার মানে হলে 102 ধারায় বলা আছে যে দেহের ব্যক্তিগত আত্মরক্ষার সময় ও স্থিতিকালটা কত সময় থাকবে সেটা বলা আছে 102 ধারাতে। 103 ধারাতে বলা আছে যখন সম্পত্তি সংক্রান্ত ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, মানে মৃত্যু ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি রক্ষার জন্য যে ব্যক্তিগত অধিকারের একটা বিষয় আছে সেটা বলা আছে 4টি ক্ষেত্রে। সেটা বলা আছে 103 ধারায়। আর 104 ধারা বলা আছে যখন অনুরূপ অধিকার মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সংঘটনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা বলা আছে মানে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি করা যাবে, সেটা ক্ষতি সাধন করে কোনো অপরাধ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা বলা আছে 104 ধারাতে। তারপর 105 ধারাতে বলা আছে যে সম্পত্তি সংক্রান্ত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার আরম্ভ স্থিতিকাল। অর্থাৎ 105 ধারাতে বলা আছে যে সম্পত্তি রক্ষার জন্যে সম্পত্তি রক্ষার জন্য যে বিষয়টা থাকবে সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে এবং কতক্ষণ পর্যন্ত সেটা স্থিতি থাকবে, সময়কাল কতটুকু, সেটুকু বলা আছে 105 ধারাতে। তারপর 106 ধারাতে বলা আছে যখন নিরাপদ ব্যক্তির ক্ষতি ঝুঁকি থাকে, অর্থাৎ আপনি যদি নিজেকে রক্ষা করার জন্য যদি কোনো শিশুকে হত্যা করেন তাহলে 106 ধারা অনুযায়ী সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আর 107 ধারাতে বলা আছে যে অপরাধের সহায়তা প্রসঙ্গে, যেটাকে বলা হয় অ্যাবেটর বা অ্যাবেটমেন্ট অফ এ থিং, এটা 107 ধারাতে বলা আছে। 107 ধারা কোন বিষয়ের সহায়তা? 108 বলা আছে যে অপরাধের সহায়তাকারী অ্যাবেটর, যেটা 109 বলা আছে দুষ্কর্ম, অর্থাৎ অপরাধের সহায়তাকৃত কার্যটি সংঘটিত হওয়ার বেলায় এবং উহার শাস্তির জন্য কোনো স্পষ্ট বিধান না থাকলে সেক্ষেত্রে দুষ্কর্ম অপরাধের শাস্তি, অর্থাৎ দণ্ডবিধির সর্বপ্রথম শাস্তি ধারা হচ্ছে 109 ধারা। 109 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপরাধ করে, অপরাধের সহায়তা করে এবং এই অপরাধের সহায়তার কারণে যে অপরাধটা সংঘটিত হবে সেই অপরাধের যে শাস্তি, সেই শাস্তি অনুযায়ী শাস্তি হবে, সেটা বলা আছে 109 ধারাতে। 110 ধারাতে বলা আছে যে সহায়তাকৃত ব্যক্তির সহায়তাকারী অভিপ্রায় হইতে ভিন্ন অভিপ্রায় কার্যকরীর ক্ষেত্রে সহায়তার দণ্ড। অর্থাৎ আপনি এক ব্যক্তিকে একটা বাড়িতে আগুন লাগাইতে বলছেন, সে আগুন লাগাইছে, পাশাপাশি সে চুরি করছে, তাহলে আগুন লাগার জন্য এবং চুরি করার জন্য দুটো ক্ষেত্রেই আপনার শাস্তি হবে। আর 111 ধারা বলা আছে যে সহায়তাকৃত কার্য হইতে ভিন্ন কাজের সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। আর 111 ধারাতে বলা আছে যে আপনি অপরাধের সহযোগিতা করছেন এবং তাকে বলছেন যে বাড়িতে আগুন লাগাতে এবং বাড়িতে আগুন লাগাতে হয়, এবং সে বাড়িতে আগুন লাগাতে পাশাপাশি যাকে পরামর্শ দিচ্ছেন অপরাধ করার জন্য, সে বাড়িতে আগুন লাগার পাশাপাশি কী করছে, সে হলো চুরি করছে, তাহলে চুরি করার জন্য হয়তো আপনার অর্ধেক মানে চুরি করার জন্য শাস্তি হবে সেটা 111 ধারা অনুযায়ী, কিন্তু 110 ধারা অনুযায়ী কিন্তু শাস্তি হবে। আর 112 ধারা অনুযায়ী বলা আছে যখন সহায়তাকারী প্ররোচনা দানকারী সহায়তা কিন্তু কার্য, মানে অর্থাৎ অপরাধের সহায়তাকারী যখন সম্পাদিত কাজের জন্য সময় দণ্ডিত হইবে, অর্থাৎ
অপরাধে মানে অর্থাৎ যাকে আপনি অপরাধ করতে সহযোগিতা করছেন বা সহায়তা করছেন বা পরামর্শ দিচ্ছেন, সেই লোক যে কার্য করবে সেই কাজের জন্য আপনিও দণ্ডিত হবেন। তারপরে 113 ধারাতে বলা আছে যে অপরাধের সহায়তাকারী কর্তৃক অভিপ্রেত পরিণতি হইতে ভিন্ন পরিণতি বেলায় সহায়তাকৃত কার্য দ্বারা সৃষ্ট পরিণতির জন্য দুষ্কর্মের সহায়তাকারী দায়িত্ব। 114 বলা আছে অপরাধ সংগঠন করা সহায়তাকারী উপস্থিতি। তার মানে 114 বলা আছে যে অপরাধ সংগঠনে আপনি তো অপরাধ সংগঠনের জন্য আপনি তো পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি নিজেও ছিলেন, সেটা বলা আছে 114 ধারাতে। আর 115 বলা আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যদি কোনো অপরাধ সংগঠিত হয় এবং সেটা যদি আপনি গোপন রাখেন তাহলে সেটার জন্য কী শাস্তি হবে সেটা বলা আছে। 116 ধারাতে বলা আছে যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের যদি শাস্তি যদি আপনি মানে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের যদি কোনো ঘটনা যদি আপনি অপরাধ যদি ষড়যন্ত্র যদি গোপন করেন তাহলে কী শাস্তি হবে, আর যদি অপরাধ সংগঠিত হয় তাহলে কী শাস্তি হবে সে সম্পর্কে বলা আছে 16 ধারাতে। 117 ধারাতে বলা আছে জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠন সহায়তা করানো। তার মানে 10-15 জন ব্যক্তি মিলে একটা অপরাধ সংগঠন করতে যাচ্ছে, সেটাতে আপনি সহযোগিতা করতেছেন, সেটার জন্য কী শাস্তি হবে সে বিষয়ে বলা আছে। তারপরে 118 ধারাতে বলা আছে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ সংগঠন করিবার ষড়যন্ত্র গোপন করুন অপরাধ সংগঠিত হইলে। যদি অপরাধ সংগঠিত হয় সেটা কী হবে এবং অপরাধ সংগঠিত না হলে কী হবে। যে সরকারি লোক মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করে তাহলে সেটা সরকারি লোকের জন্য কী হবে। কোনো পুলিশ বা থানার পুলিশ কর্মকর্তা জানে যে একটা রাস্তায় ডাকাতি হবে, যদি এই ষড়যন্ত্রের কথা গোপন করে সে যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি 14 বছর পর্যন্ত হতে পারে। আর যদি সাধারণ জনগণ হয় আর যদি সংগঠিত না হয় তাহলে 7 বছর পর্যন্ত হতে পারে সরকারি লোকের বেলায়। আর যদি সাধারণ আমজনতা হয় তাহলে এটা শাস্তি হবে 3 বছর পর্যন্ত এবং 1/4 অংশ। কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ সংগঠন ষড়যন্ত্র গোপন করলে তাহলে সেটার শাস্তি হবে আর একটা বিষয়, সেটা হচ্ছে 120 ধারাতে। আর 120-এর এতে বলা আছে যে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা, আর 120-এর বিতে বলা আছে যে অপরাধমূলক ষড়যন্ত্র শাস্তি। তারপর 124-এ বলা আছে রাষ্ট্রদ্রোহী, এবং রাষ্ট্রদ্রোহীর শাস্তি হল সর্বোচ্চ যাবজ্জীবন মৃত্যুদণ্ড, এবং এটাতে বলা আছে 124-এর এতে, এবং এখানেই এটা শাস্তি বিষয়ে উল্লেখ করা আছে। আর তারপরে পড়তে হবে যে 141 বেআইনি সমাবেশ, 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া, 143-এ বলা আছে বেআইনি সমাবেশের শাস্তি 6 মাস বা 500 টাকা জরিমানা। একশো 140 বলা আছে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করা। 145-এ বলা আছে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করিবার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়া উহাতে যোগদান করা বা উহার মতো অবস্থান করা। 146-এ বলা আছে দাঙ্গা। 147-এ বলা আছে দাঙ্গার শাস্তি। 148-এ বলা আছে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা সংগঠনকরণ। 149-এ বলা আছে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দোষী। এখানে 141-এ বলা আছে বেআইনি সমাবেশ, 142-এ বলা আছে বেআইনি সমাবেশের সদস্য হওয়া, 143-এর শাস্তি, 140-এ বলা আছে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করা, 150-এ কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করিবার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে উহাতে যোগদান করা বা উহাতে অবস্থান করা। 146-এ বলা আছে দাঙ্গা, 147 দাঙ্গার শাস্তি আর রাউটিং যেটাকে বলে, আর 147 বলা আছে দাঙ্গার শাস্তি, 148 মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা সংগঠনকরণ, 149 সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশ প্রত্যেক সদস্য দোষী। এই যে এখানে দেখ, এই যে এখানে এই দরজা এখানে থাক করে আমি তো ওডি খুঁজেছি, ওডি আর শপিং ব্যাগের নিয়ে পাবো। বোঝেও না এতক্ষণ ঘোড়া ঘাস কাটলো, ঘোড়া ঘাস কাটি এখন যাবে করতে যাবো। ওটি পকেটে দেখ, ওটা না ওটার মধ্যে নেই, পকেটের মধ্যে দেখ। সালা মুডটাই নষ্ট করে দেয় এরকম অবস্থা। 159-এ মারামারি, 160-এ মারামারি সংগঠনের শাস্তি, 161 সরকারি কর্মচারী কর্তৃক কোনো সরকারি কার্য সম্পর্কে বৈধ বা পারিশ্রমিক বিরুদ্ধে অন্যবিধ বকশিস গ্রহণ। 100 সরকারি কর্মচারী কর্তৃক কোনো সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক বিরুদ্ধে অন্যবিধ বকশিস গ্রহণ, মানে ঘুষ গ্রহণ বলা আছে 161-তে।
আর 170 বলা সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ, আর 171 ধারা বলা আছে প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক ব্যবহৃত পোশাক পরিধান করা, প্রতীক ধারণ করা। 191 বলা আছে যে সরকারি মিথ্যা সাক্ষ্য দান, 192 বলা আছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, 193 বলা আছে মিথ্যা সাক্ষ্য শাস্তি 3 বছর বা বিচারিক হলে 7 বছর, 194 বলা আছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের দণ্ড বিধান করিবার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া উদ্ভাবন করা, এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড 194 ধারা। আর 188 ধারাতে বলা আছে সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রূপে জারিকৃত আদেশ অমান্য করা। যদি সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রূপে জারিকৃত আদেশ অমান্য করা হয় তাহলে সেক্ষেত্রে শাস্তির বিষয় বলা আছে 188 ধারাতে। আর 191 ধারার মিথ্যা সাক্ষ্য দান, 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা মানে সৃষ্টি করা 192, আর 193 হচ্ছে মিথ্যা সাক্ষ্য শাস্তি, যদি মিথ্যা সাক্ষ্য যদি কেউ দেয় সেই শাস্তিটা হবে যদি বিচারিক কার্যক্রম হয় তাহলে 7 বছর, আর যদি বিচারিক কার্যক্রম না হয় তাহলে 3 বছর। অর্থাৎ বিচার বিভাগ কার্যক্রমের ক্ষেত্রে 7 বছর হবে এবং বিচার বিভাগ কার্যক্রম যদি না হয় তাহলে সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত হতে পারে। আর 211 বলা আছে ক্ষতি সাধন অভিপ্রায়ে কৃত অপরাধের অসত্য অভিযোগ, মানে ক্ষতি সাধন অভিপ্রায়ে কৃত অপরাধের অসত্য অভিযোগ, সেটা বলা আছে 211 ধারাতে। শাস্তি মৃত্যুদণ্ড যাবতীয় কারণ বা 7 বছর পর্যন্ত জেল হতে পারে। যে 211 ধারা ক্ষতি সাধন অভিপ্রায়ে কৃত অপরাধের অসত্য অভিযোগ। আর 230 ধারা বলা আছে মুদ্রার সংজ্ঞা, 231 বলা আছে মুদ্রা জালকরণ, আর 225 ধারা বলা আছে বাংলাদেশি মুদ্রা জাল করা। আর 261 বলা আছে সরকারি ক্ষতি সাধন কল্পে সরকারি স্ট্যাম্প ধারক বা কোনো বস্তু হইতে লেখা বা নিশ্চিহ্ন করা বা দলিল হইতে হওয়ার জন্য ব্যবহৃত স্ট্যাম্প তুলে ফেলা। তার মানে সরকারি ক্ষতি সাধন কল্পে সরকারি স্ট্যাম্প ধারক কোনো বস্তু হইতে লেখা নিশ্চিহ্ন করা বা দলিল হইতে হওয়ার জন্য ব্যবহৃত স্ট্যাম্প তুলে ফেলা 261 ধারা বলা আছে। আর 263 ধারাতে বলা আছে যে স্ট্যাম্প ব্যবহৃত হয়েছে এইরূপ অর্থসূচক ডিগ্রি মুছে ফেলা, অর্থাৎ 463 ধারাতে বলা আছে জালিয়াতি। আর 263 ধারা বলা আছে যে স্ট্যাম্প সম্পর্কে জালিয়াতি। যদি জালিয়াতি সম্পর্কে যদি বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে 263-তে 463-তে বলা আছে জালিয়াতি, আর 263 অর্থাৎ 200 কম এখানে বলা আছে স্ট্যাম্প সম্পর্কে জালিয়াতি। আর 264-তে বলা আছে ওজন করিবার অপ্রকৃত যন্ত্র প্রধানমূলক ব্যবহার, মানে অর্থাৎ যেটা ওজন করিবার যন্ত্র যদি আমরা অসৎ বলে অবলম্বন করি তাহলে সেটার জন্য সেটা যে প্রতারণা, অর্থাৎ ওজন কম দেওয়ার যে একটা প্রতারণা, এটা বলা আছে 264 ধারাতে। তাহলে 264 এবং 63 অর্থাৎ 463 264 সাথে এটা সামঞ্জস্যতা রয়েছে। আর 268 ধারাতে বলা আছে গণ উপদ্রব, মানে গণ উপদ্রবের বিষয়ে বলা আছে দেওয়ানি কার্যবিধি 91 ধারাতে। এই গণ উপদ্রব সেই রকম বলা আছে 268 ধারাতে। এখানে হচ্ছে 16তম অধ্যায়, যেটা হচ্ছে মানবদেহ সংক্রান্ত অপরাধ। এই 299 ধারাতে বলা আছে দ্বন্দ্ব নির্ণয় হত্যা, 300-তে আছে খুন, আর উপাদান আছে 4টা, ব্যতিক্রম আছে 5টা, আর দ্বন্দ্ব নির্ণয় হত্যার ব্যাখ্যা আছে 3টে। আর 301 ধারায় যে ব্যক্তির মৃত্যু অভিষ্ট ছিল সেই ব্যক্তি ভিন্ন অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় দ্বন্দ্ব নির্ণয় হত্যার সংগঠন, মানে মৃত্যু একজনের করার জন্য গেছে কিন্তু সে আরেকটা লোক মারা গেছে, তাহলে তারপরেও তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে। 302 বলা আছে খুনের শাস্তি, 303-এ বলা আছে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত খুনের দণ্ড, অর্থাৎ এটা সর্বোচ্চ ধারা দণ্ডবিধির 303 ধারা, মানে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত খুনের দণ্ড। এটার পাশাপাশি 305 ধারাটাও সেম ঘটনা। সরি 305 না, 303 এবং 307 খুনের প্রচেষ্টা, মানে খুনের প্রচেষ্টা এটাও সরাসরি মৃত্যুদণ্ড হবে। তাহলে 303 ধারা যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত খুনের দণ্ড, মানে এটা মৃত্যুদণ্ড ডাইরেক্ট 303 ধারা এবং 307 ধারা। তারপরে 304 ধারা খুন বলে গণ্য নয় এইরূপ দণ্ড নির্ণয় হত্যার দণ্ড, মানে খুন বলে গণ্য নয়, মানে আমরা জানি 304-এর ক তাচ্ছিল্যপূর্ণভাবে মৃত্যু সংঘটন করা যা ডাক্তাররা করে। আর 304-এর বি জনপথে ব্যাপকভাবে যানবাহন বা অস্ত্র চালানোর দ্বারা মৃত্যু ঘটানো, যেটা ড্রাইভাররা করে। 304-এর বি, আর ডাক্তার করে 304-এর এ। আর 305 হচ্ছে শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তাকরণ। আর 306 হচ্ছে শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তাকরণ। আর 306 হচ্ছে আত্মহত্যা সহায়তাকরণ। আর 307 হচ্ছে খুনের প্রচেষ্টা। খুনের প্রচেষ্টা যদি কোনো দণ্ডযোগ্য ব্যক্তি যদি খুনের প্রচেষ্টা করে তার সরাসরি মৃত্যুদণ্ড। 303 এবং 307 এটা হচ্ছে দণ্ডবিধির সবচেয়ে মারাত্মক ধারা এবং এই ধারার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড।
আর 308 ধারা হচ্ছে দণ্ডযোগ্য নরহত্যা সংগঠনের উদ্যোগ করা, মানে আপনি দণ্ডযোগ্য নরহত্যা সংগঠনের উদ্যোগ করা। আর 309 ধারা হচ্ছে আত্মহত্যা করিবার প্রচেষ্টা। আর 310 হচ্ছে ঠগ, মানে ঠগ হচ্ছে 310 ধারা। আর 311 হচ্ছে ঠগের শাস্তি যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত জেল। আর 312 ধারা হচ্ছে গর্ভপাত করানো, 312 ধারা হচ্ছে গর্ভপাত করানো। আর 313 ধারা হচ্ছে নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাত করানো, মানে 312 ধারা হচ্ছে গর্ভপাত করানো। আর 482 ধারাতে আছে গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। আর 312তে আছে গর্ভপাত করানো। আর 313তে আছে নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাত করানো। আর 314তে আছে গর্ভপাত করানোর উদ্দেশ্যে কৃত কার্য দ্বারা সংঘটিত মৃত্যু। যদি কার্যটি উক্ত নারীর সম্মতি ব্যতিরেকে করা হয় তাহলে এটা শাস্তি হোক 14 বছর পর্যন্ত। শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার বাধাদান করিবার বা জন্মের পর উহার মৃত্যু করার উদ্দেশ্যে কৃতকার্য। এটা আমরা দেখি যে অপরাধজনক নরহত্যা যে 3 নম্বর ব্যাখ্যা আছে, সেখানে এই 315 ধারার বিষয়টা সম্পৃক্ত আছে। 316 ধারাতে বলা আছে যে দণ্ডনীয় নরহত্যা বলিয়া গণ্য কার্যের সীমা সাহায্যে জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানো। 317 ধারাতে বলা আছে পিতা মাতা বা তত্ত্বাবধায়ক কর্তৃক 12 বছরের নিম্নবয়স্ক শিশু পরিত্যাগ ও বর্জন করণ। 318তে বলা আছে মৃতদেহে অন্তর্হিত ব্যবস্থার সাহায্যে জন্ম গোপন করণ। 319 বলা আছে আঘাত। আর 320 বলা আছে গুরুতর আঘাত। তো গুরুতর আঘাত হচ্ছে 8টা, গুরুতর আঘাত 8টা আঘাত হচ্ছে গুরুতর আঘাত। সেটা হচ্ছে যে হাত মুখ চোখ কান 4টে, মাথা মানে হাত মুখ চোখ কান 5টা, এবং 20 দিন থাকা লাগবে হসপিটালে 6টা। তারপর হলো শরীরে অস্থি ভাঙা বা কোনো কিছু হাড়টার ভাঙা, এটা হলো একটা 7টা। এটা টোটাল হলো 8টা হলো গুরুতর আঘাতের সংজ্ঞা দেওয়া আছে। আর 321 স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা। আর স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি আছে 3 বছর পর্যন্ত, এটা আছে 323 ধারাতে। 23-এ শাস্তি 19, 20, 21, 22 শাস্তি আছে 23 ধারাতে। আর স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করা, এটার শাস্তি হলো এটা 7 বছর পর্যন্ত। আর স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের দণ্ড, এটা হলো 325 ধারা। আর স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রের বা অন্যের যন্ত্রের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত প্রদান করা, এটা 326 ধারা। আর 326-এর এতে বলা আছে স্বেচ্ছাকৃতভাবে ক্ষতিকর পদার্থ ইত্যাদির মাধ্যমে উভয় চোখ মাথা বা মুখমণ্ডলে গুরুতর আঘাত প্রদান করা। অর্থাৎ পেট্রোল এসিড দ্বারা যদি কোনো মানুষকে যদি আঘাত করা হয় বা যদি নিক্ষেপ করা হয়, তাহলে 326-এর ক ধারা অনুযায়ী তার শাস্তি হবে মৃত্যুদণ্ড পর্যন্ত। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে 327 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে লওয়ার জন্য কোনো অবৈধ কার্য করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। 328 কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিষ ইত্যাদি প্রয়োগের মাধ্যমে আঘাত প্রদান করা। 329 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে লওয়ার জন্য বা কোনো অবৈধ কার্য করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা। 330 বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য কিংবা সম্পত্তি প্রত্যাপনায় বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। 330 লাঘি 3 হচ্ছে সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদনে বাধা দান করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা। তারপরে 334 উত্তেজনাবশত স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। আর 335 উত্তেজনাবশত স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা। আর 336 জীবন কিংবা অন্যান্য ব্যক্তিদের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারী কার্য। জীবন কিংবা অন্যান্যদের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারী কার্য, জীবন কিংবা অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তা বিপন্নকারী কার্যের মাধ্যমে আঘাত প্রদান করা। আর 332-এ বলা আছে 331-এ বলা আছে বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করিবার জন্য কিংবা সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা। আর 332-এ বলা আছে সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদনে বাধা দান করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। 338 জীবন কিংবা অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তা বিপন্নকারী কার্যের দ্বারা গুরুতর আঘাত প্রদান করা। 339-এ বলা আছে অবৈধ বাধা। 339 বলা আছে অবৈধ আটক, মানে অবৈধ বাধা বলা আছে 339। আর 340 বলা আছে অবৈধ আটক। আর 341 বলা আছে অবৈধ বাধার শাস্তি। আর 342 বলা আছে যে অবৈধ আটকের শাস্তি। আর 343 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ। আর 340 10 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ, এটা বলা আছে 340 ধারাতে। 316-তে বলা আছে 350-এ বলা আছে অপরাধমূলক বল প্রয়োগ। আর
ঊনপঞ্চাশে বলা আছে বল প্রয়োগ, আর 350-এ বলা আছে অপরাধমূলক বল প্রয়োগ, 351-তে আছে আক্রমণ বা অ্যাসল্ট, 352-তে বলা আছে গুরুতর আকস্মিক উত্তেজনা ফলে ফলাফল ব্যতীত অন্যভাবে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের দণ্ড, 353-তে বলা আছে সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদনে বাধা দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, 354-তে বলা আছে কোনো নারীর স্বাধীনতা নষ্ট করিবার অভিপ্রায়ে তাকে আক্রমণ বা তৎপ্রতি অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে এটা হয়তো সমস্যাভিত্তিক প্রশ্ন আসতে পারে যে কোনো নারীর স্বাধীনতা নষ্ট করিবার অভিপ্রায়ে তাকে আক্রমণ বা তৎপ্রতি অপরাধমূলক বল প্রয়োগ। 351-তে আছে আক্রমণ, এবং 354-তে বলা আছে কোনো নারীর স্বাধীনতা নষ্ট করিবার অভিপ্রায়ে, কোনো নারীর স্বাধীনতা নষ্ট করিবার অভিপ্রায়ে তাহাকে আক্রমণ বা তৎপ্রতি অপরাধমূলক বল প্রয়োগ। 355-তে বলা আছে গুরুতর উত্তেজনা বশত ব্যতীত, মানে গুরুতর উত্তেজনা বশত ব্যতীত অন্যভাবে কোন ব্যক্তিকে অপমান করিবার অভিপ্রায়ে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। 359-এ বলা আছে যে অপহরণ মানে মনুষ্যহরণ, আর 360-এ বলা আছে বাংলাদেশ হইতে মনুষ্যহরণ। মানে একটা হচ্ছে অপহরণ, একটা হচ্ছে মনুষ্যহরণ, আর একটা হচ্ছে অপহরণ। তাহলে 359-এ বলা আছে মনুষ্যহরণ, আর 360-এ বলা আছে বাংলাদেশ হইতে মনুষ্যহরণ, আর 361-তে বলা আছে আইন ও অভিভাবক হইতে মনুষ্যহরণ, আর 362-তে বলা আছে অপহরণ। তো মনুষ্যহরণ 359, আর বাংলাদেশ হইতে মনুষ্যহরণ সেটা বলা আছে 360-এ, আর 361-তে বলা আছে আইন ও অভিভাবক হইতে মনুষ্যহরণ। ছেলের ক্ষেত্রে 14 বছর এবং মেয়ের ক্ষেত্রে 16 বছর হতে হবে। অপহরণ আর অপহরণ বলা আছে মনুষ্যহরণ, আর অপহরণ বলা আছে 362 ধারা। তাহলে মনুষ্যহরণ বলা আছে 359-এ, আর অপহরণ বলা আছে 362-তে। 362-তে বলা আছে অপহরণ, আর 366-তে বলা আছে অপহরণের শাস্তি, 364-তে বলা আছে 364 দ্বারা খুন করিবার উদ্দেশ্যে মনুষ্যহরণ কিংবা অপহরণ। 364-এতে বলা আছে 10 বছরের কম বয়সে কোনো ব্যক্তিকে অপহরণ বা হরণ করা, মানে খারাপ কাজ করার উদ্দেশ্যে অপহরণ করা, এটা শাস্তি হবে মৃত্যুদণ্ড। 364-এ শাস্তি হলে মৃত্যুদণ্ড। তাহলে 359 হলো মনুষ্যহরণ, 360 হচ্ছে বাংলাদেশ হইতে মনুষ্যহরণ, 361 আইনগত অভিভাবক হইতে মনুষ্যহরণ, আর 362 হচ্ছে অপহরণ। মনুষ্যহরণ বাংলাদেশ হইতে মনুষ্যহরণ, আর হচ্ছে 362 হচ্ছে অপহরণ, আর 363 মনুষ্যহরণের শাস্তি, 364 খুন করিবার উদ্দেশ্যে মনুষ্যহরণ কিংবা অপহরণ। 364-এ 10 বছরের কম বয়সের কোনো ব্যক্তিকে অপহরণ বা হরণ করা। 375 বলা আছে ধর্ষণ, 376 ধর্ষণের শাস্তি 14 বছরের নিচে হলে, মানে অর্থাৎ 13 বছরের নিচে হলে স্ত্রী হলে শাস্তি হবে 2 বছর পর্যন্ত, আর 12 বছরের নিচে হলে শাস্তি হবে যাবজ্জীবন। আর 377 ধারা বলা আছে অস্বাভাবিক অপরাধ সমূহ, আর 378 বলা আছে চুরি, 379 চুরির শাস্তি, আর 380-তে বলা আছে বাসগৃহ ইত্যাদিতে চুরি, 381-তে বলা আছে প্রাণী বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরি, 382-তে বলা আছে চুরি করিবার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানো প্রস্তুতি নেওয়ার পর চুরির সংগঠন, আর 330-তে বলা আছে বলপূর্বক গ্রহণ, 340-তে বলা আছে বলপূর্বক গ্রহণের শাস্তি। তাহলে 349-এ বলা আছে বল প্রয়োগ, আর 350-এ বলা আছে অপরাধমূলক বল প্রয়োগ। 349 আর 330, আর এটা বলা আছে বলপূর্বক গ্রহণ, 330 পর চাঁদাবাজি যেটাকে বলা হয়, আর 384-তে বলা আছে বলপূর্বক গ্রহণের শাস্তি। আর বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোনো ব্যক্তির কোনো ক্ষতির ভীতি প্রদর্শন, যেটা দস্যুতা বলা হয়। কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখে সম্পত্তি বলপূর্বক গ্রহণ, বলপূর্বক বল প্রয়োগ আর বলপূর্বক গ্রহণ, বল প্রয়োগ করা, আর একটা হচ্ছে বলপূর্বক গ্রহণ করা, জোর করে ছিনিয়ে নেওয়া। জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে 383, আর বল প্রয়োগ করা এটা হচ্ছে 349। 390-তে হচ্ছে দস্যুতা, 391 ডাকাতি, 392 দস্যুতার শাস্তি, 393 দস্যুতার সংগ্রহের শাস্তি, 394 দস্যুতার সংগ্রহকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান, 395 ডাকাতির শাস্তি, 396 খুন সহকারে ডাকাতি, 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগ্রহের উদ্যোগ সহকারে দস্যুতা বা ডাকাতি, 398 মারাত্মক অবস্থায় সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি সংগ্রহ করিবার চেষ্টা, 399 ডাকাতির সংগ্রহের প্রস্তুতি গ্রহণ, 400 দ্বারা ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি, 401 চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি, 402 ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হওয়া, 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, 405 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ,
আর 404-এ মৃত ব্যক্তির মৃত্যুকালে তৎপ্রযুক্ত দখলভুক্ত সম্পত্তি অসৎভাবে আত্মসাৎকরণ। 406 অপরাধমূলক বিশেষভঙ্গের শাস্তি। আর 503 অপরাধমূলক ভীতি প্রদর্শন। অর্থাৎ 503-এর মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, সেটা আছে 503-এ, মানে অপরাধমূলক ভীতি প্রদর্শন। 503-এ আছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ এবং 503-এ আছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। আর 405-এ আছে অপরাধমূলক বিশেষভঙ্গ। 408-এ আছে কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশেষভঙ্গকরণ। আর 409 ধারাতে আছে সরকারি কর্মচারী বা ব্যাংকার, বণিক অথবা প্রযুক্তি কর্তৃক অপরাধমূলক বিশেষভঙ্গকরণ। 410 চোরাই মাল। 411 অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করা। 412 ডাকাতি সংগ্রহের মাধ্যমে অপহৃত মাল অসাধুভাবে গ্রহণ করা। 413 অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কিনা করা। 414 চোরাই মাল গ্রহণকরণের সহায়তা করা। 415-তে প্রতারণা। 416-তে অপরূপ ধারণপূর্বক প্রতারণা। 417 প্রতারণার শাস্তি হলে 1 বছর। 418 অপরাধকারী যে ব্যক্তির স্বার্থ রক্ষা করিতে বাধ্য সেই ব্যক্তির কোনো অন্যায় ক্ষতি সাধিত হইতে পারে এইরূপ অবগতিতে প্রতারণাকরণ। 419 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করিবার শাস্তি। 420 প্রতারণাকরণ বা এবং অসাধু সম্পত্তি হস্তান্তর করিবার জন্য প্রবৃত্ত করা 7 বছর। 425 হলো অনিষ্ট। 426 অনিষ্টের শাস্তি 3 মাস। 427 50 টাকা পরিমাণ ক্ষতি করে অনিষ্ট সাধন করলে সেক্ষেত্রে শাস্তি হবে কত বছর, সেটা 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ। 442 অনধিকার গৃহপ্রবেশ। 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 444 রাত্রিকালের সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 445 অপথে গৃহপ্রবেশ। 446 রাত্রিকালে অপথে গৃহপ্রবেশ। 447 অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি। তাহলে 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ। 442 অনধিকার গৃহপ্রবেশ। 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 444 রাত্রিকালের সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 445 অপথে গৃহপ্রবেশ। অপথে গৃহপ্রবেশ 6 প্রকার। 446 রাত্রিকালে অপথে গৃহপ্রবেশ। 447 অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি। 448 অনধিকার গৃহপ্রবেশের শাস্তি। 449 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগ্রহের উদ্দেশ্যে অধিকার গৃহপ্রবেশ। 450 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগ্রহের উদ্দেশ্যে অধিকার গৃহপ্রবেশ। 451 কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অধিকার গৃহপ্রবেশ। 452 আঘাত আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পর অধিকার গৃহপ্রবেশ। 453 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশের শাস্তি। 452 আঘাত আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পর অনধিকার গৃহপ্রবেশ, মানে আঘাত আক্রমণ এবং অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পর অনধিকার গৃহপ্রবেশ। 463 জালিয়াতি। আর 263-তে সিস্টেম সহকারে জালিয়াতি। 464 মিথ্যা দলিল প্রস্তুতকরণ। 465 জালিয়াতির শাস্তি 2 বছর বা অর্থদণ্ড হতে পারে। 466 আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রি ইত্যাদি জালকরণ, যেটা 263-তেও আছে। তারপর 497 বেবিচার এবং 498 কোনো বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলোভন বা অপহরণ বা আটক। 499 মানহানি। 500-তে মানহানির শাস্তি। আর 501 মানহানিকর বলিয়া পরিচিত বিষয় মুদ্রণ বা খোদাইকরণ। 502 মানহানিকর বিষয়ে ধারণকারী মুদ্রিত বা খোদিকৃত বস্তু বিক্রয়। 503 অপরাধমূলক বিধি প্রদর্শন, শাস্তি 506 ধারায় 2 বছর শাস্তি। 503 অপরাধমূলক বিধি প্রদর্শন। 403 অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাহলে অপরাধমূলক বিধি প্রদর্শন শাস্তি হলো, যদি হুমকি থাকে তাহলে শাস্তি হবে 3 বছর পর্যন্ত। এটা যদি অপরাধমূলক বিধি প্রদর্শন যদি হুমকি থাকে তাহলে শাস্তি হবে 5 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত। আর বেনামি কোনো চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক বিধি প্রদর্শন, উড়ন্ত চিঠিকে যেটা বলে সেটা 507 ধারা, এটা শাস্তি হবে 3 বছর পর্যন্ত। 509 ধারা কোনো নারীর স্বাধীনতা ও মর্যাদার অভিপ্রায়ে কোনো মন্তব্য অঙ্গভঙ্গি বা কোনো কার্য, ইফটিসিং যেটা বলা 509 ধারা। আর 511 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগ্রহের দিকে শাস্তি। এই হচ্ছে দণ্ডবিধি।
এরপর হচ্ছে যে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। তো পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। এখানে পিতে হচ্ছে প্রিলিমিনারি মানে প্রাথমিক আলোচনা, এটা 1 থেকে 4 ধারা। আর তো হচ্ছে রেলিভেন্সি অফ ফ্যাক্ট মানে ঘটনার বিবরণ, এটা 2 অধ্যায় আছে, এটা 5 থেকে 55 ধারা। আর 3 নম্বর হচ্ছে প্রমাণ করার প্রয়োজন নেই, 56 থেকে 58 ধারা, এটা জানি আমরা জুডিশিয়াল নোটিশ, যে 56 থেকে 58 ধারা, এটা 3 অধ্যায় আছে। এবং 4 অধ্যায় আছে ওরাল এভিডেন্স, মানে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার, ওতে হচ্ছে ওরাল এভিডেন্স। আর মৌখিক সাক্ষ্য যেটা আছে 59 থেকে 60 ধারাতে। আর 5 অধ্যায় আছে যে ওডি স্কোয়ার, ডিতে আছে ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য, যেটা আছে 61 থেকে 90 ধারাতে। আর এটা আছে 5 অধ্যায়। আর 6 অধ্যায় আছে হলো ওডি স্কোয়ার, যেহেতু একটা ডি, তাহলে এক্সক্লুশন অফ দ্য ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স, মানে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, সেটা আছে 91 থেকে 100 ধারাতে। এটা হচ্ছে 6 ধারাতে, 6 অধ্যায়। আর 7 অধ্যায় আছে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। তাহলে বি হচ্ছে 7ম অধ্যায়ের কাজ, সেটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায়িত্ব, যেটা আছে 101 থেকে 114 ধারাতে। আর 8 অধ্যায় যে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ, ইতে হচ্ছে স্টেবল মানে স্বকার্যজনিত বাধা, যেটা আছে 115 থেকে 117 ধারাতে। এটা হচ্ছে 8ম অধ্যায়। আর 9ম অধ্যায় আছে বিইডব্লিউ, ডাব্লিউ হচ্ছে উইটনেস মানে সাক্ষী আছে 118 থেকে 134 ধারাতে। পদ্ধতি মানে সাক্ষ্য গ্রহণের পদ্ধতি বলা আছে 10 অধ্যায়ে, সেটা বলা আছে 135 থেকে 166 ধারাতে। এটা হচ্ছে 10ম অধ্যায়। এবার 11তম অধ্যায় যে বিচার, মানে বিচার করার প্রয়োজন নাই, নো নিউ ট্রায়াল মানে নতুন করে বিচার হবে না, এটা বলা আছে 11তম অধ্যায়। এটা একটাই অধ্যায়, একটাই ধারা, সেটা হচ্ছে 167 ধারা। তারপরে সুনিষ্ঠ প্রতিকার আইনের যে হিটলারি বুদ্ধি, সেটা হচ্ছে যে পিয়ার সাহেব এসআর এক পড়তে আর্টসি খায় এবং ডক্টর জিএপি তা দেখে হাসে। তাহলে পিয়ার সাহেব হচ্ছে পিতে হচ্ছে প্রিলিমিনারি বা প্রাথমিক বিষয়, যেটা হচ্ছে 1 থেকে 7 ধারা। এটাতে কোনো অধ্যায় নেই, মানে দেওয়ানি কার্যবিধি এবং সুনিষ্ঠ প্রতিকার আইন যেহেতু পাশাপাশি, যেহেতু একসঙ্গে থাকে, যার জন্যে প্রথম প্রাথমিক বিষয় আলোচনা, ওটা তো প্রথমে অধ্যায় নেই এবং এটা তো প্রথমে অধ্যায় নেই। তাহলে সুনিষ্ঠ প্রতিকার আইনের 10টা অধ্যায় আছে, সেটা হচ্ছে যে পিয়ার সাহেব প্রমাণ করে, পিয়ার সাহেব এসআর এক পড়তে আর্টসি খায়, ডক্টর জিএপি তা দেখে আসে। তাই আর তো হচ্ছে পিতে হচ্ছে প্রিলিমিনারি বা প্রাথমিক বিষয়, এটা 1 থেকে 7 ধারা। তারপরে এটা কোনো অধ্যায় নেই। আর এবার 1 নম্বর অধ্যায় আর আর তো হচ্ছে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, যেটা হচ্ছে 8 থেকে 11 ধারা, অর্থাৎ অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, যেটা আছে 8 থেকে 11 ধারার মধ্যে। 2 নম্বরে আছে পিয়ার সাহেব এসআর এক পড়তে, এস তো হলো অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আছে এস, পিয়ার সাহেব এসআর এক পড়তে আসি গায়। পিতে হচ্ছে প্রাথমিক আলোচনা, যেটা 1 থেকে 7 ধারা, এটাতে কোনো অধ্যায় নাই। তারপর প্রথম অধ্যায় আর তো হচ্ছে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি মানে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা হচ্ছে 8 থেকে 11 ধারা, এটা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে এসআর এক মানে এস তো হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তির সুনিষ্ঠ কাজের সম্পাদন, যেটা আছে 12 থেকে 30 ধারার মধ্যে, এটা আছে দ্বিতীয় অধ্যায়। এবার এসআর এক পড়তে আর্টসি খায়, তাহলে এস তো আছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তির সুনিষ্ঠ কাজের সম্পাদন, যেটা 12 থেকে 30 ধারার মধ্যে আছে, এটা দ্বিতীয় অধ্যায়। এবার আর তো হচ্ছে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট, এস তো হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তির সুনিষ্ঠ কাজের সম্পাদন। আর তো হচ্ছে রেক্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট মানে দলিল সংশোধন, যেটা তৃতীয় অধ্যায় আলোচনা, সেটা বলা আছে যে রেক্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট মানে দলিল সংশোধন, সেটা আছে 31 থেকে 34 ধারাতে, এটা হলো তৃতীয় অধ্যায়। আর 4 নম্বর হচ্ছে এসআর এক পড়তে আর্টসি খায়, তাহলে আর একটা গেল রেক্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট দলিল সংশোধন 31 থেকে 34 ধারা, তৃতীয় অধ্যায়। আর 4th অধ্যায় আর একটা যে আর্টসি খায়, আর তো হচ্ছে রেজিস্ট্রেশন অফ কন্ট্রাক্ট মানে চুক্তি রদ বা বাতিল, এটা হচ্ছে 35 থেকে 38 ধারাতে। 38 ধারা। আর সিতে হচ্ছে ক্যান্সেলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট মানে দলিল বাতিল, যেটা আছে 39 থেকে 41 ধারাতে। তো চুক্তি রদ আর বাতিল এটা 25 থেকে 38 ধারার মধ্যে আছে। আর
দলিল বাতিল আছে 5 অধ্যায়ে, সেটা হচ্ছে 39 থেকে 41 ধারাতে, সুনিষ্ঠ প্রতিকারের 39 থেকে 41 ধারাতে দলিল বাতিল সম্পর্কে বলা আছে। আর 6 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর অধ্যায়ের আলোচনা। এবার 6 নম্বর অধ্যায় হচ্ছে ডি, মানে ডক্টর জিআইপি তা দেখে আসে ডক্টর ডি। দ্বিতীয় হচ্ছে ডিগ্রেটরি ডিগ্রি বা সুট, মানে ঘোষণামূলক মোকদ্দমা আছে 42 থেকে 43 ধারাতে। 42 থেকে 43 ধারাতে এই বিষয়টা বলা আছে। এটা হলো 6ষ্ঠ অধ্যায়ের বিষয়। আর 7 নম্বর আছে আর, মানে রিসিভার, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, এটা বলা আছে 40 ধারাতে। এটা হলো 7 নম্বর অধ্যায়। তো ডক্টর জিএপি তা দেখে আসে। জিতে হচ্ছে গভর্নমেন্ট ডিউটি, মানে সরকারি কর্মচারীর দায়িত্ব কর্তব্য সমান বলা আছে 45 থেকে 51 ধারা, এটা আছে 8ম অধ্যায়। এবং দুর্ভাগ্যবশত এই অধ্যায়টা বাতিল। তারপর এবার বলা আছে হচ্ছে ডক্টর জিএপি, মানে আই হচ্ছে নবম অধ্যায়ে। তো আই তো হচ্ছে ইনজাংশন, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা, অর্থাৎ ইনজাংশন জেনারেলি, অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা। এটা 52 থেকে 53 ধারা, 52 থেকে 53 ধারা বলা আছে অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা বলা আছে 9ম অধ্যায়ে। এবার 10ম অধ্যায় বলা আছে পি, পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন, মানে 16 থেকে 17 ধারার মধ্যে বলা আছে। তাহলে ডক্টর জিএপি তা থেকে আসে। তাহলে পিয়ার সাহেব পিতে হচ্ছে প্রাথমিক আলোচনা 8 থেকে 11 ধারা, 1 থেকে 7 ধারা। আর আরতে হচ্ছে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, মানে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার 8 থেকে 11 ধারা। তারপর হচ্ছে এসতে পিয়ার সাহেব এসআর এক করতে আসিকা। আর এসতে হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন, যেটা 12 থেকে 30 ধারা, যেটা 2 অধ্যায় আছে। তারপর হচ্ছে আরতে হচ্ছে রেজিস্ট্রেশন অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি রদ বা বাতিল, যেটা 25 থেকে 38 ধারাতে আছে, এটা 14 অধ্যায়। আর 5 নম্বর হচ্ছে ক্যান্সেলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট, মানে দলিল বাতিল, 39 থেকে 41 ধারা। আর 6 নম্বরে 6 অধ্যায় আছে ডি, ডিগ্রেটরি সুট বা ডিগ্রি, ঘোষণামূলক মোকদ্দমা, যার 42 থেকে 43 ধারাতে আছে। আর 7 নম্বর হচ্ছে আর রিসিভার, মানে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে যেটা 40 ধারাতে বলা আছে, সেটা আছে 7ম অধ্যায়। 8ম অধ্যায় আছে গভর্নমেন্ট ডিউটি, মানে সরকারি কর্মচারীর দায়িত্ব কর্তব্য, সেটা 45 থেকে 41 ধারা, 51 ধারাতে আছে। তারপরে আইতে হচ্ছে ইনজাংশন অফ দ্য জেনারেলি, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা, সেটা 12 থেকে 53 ধারাতে আছে। এবং পিতে হচ্ছে, মানে অর্থাৎ ডক্টর জিআইপি, পিতে হচ্ছে পারপিচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশন, যেটা আছে স্থায়ী নিষেধাজ্ঞা, যে 16 থেকে 57 ধারা। এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কাজ। তারপরেও সুনির্দিষ্ট আইনের 5 ধারায় 5 এতে বলা আছে দখল গ্রহণ। দখল গ্রহণে 8 থেকে 11 ধারা পর্যন্ত আছে দখল গ্রহণ অর। তারপরে 5 বি ধারাতে বলা আছে, 5 বি ধারাতে যেটা বলা আছে যে দখল গ্রহণ আদেশ, 5 বিতে বলা আছে আদেশ নিষেধ। তো এটা হচ্ছে 12 থেকে 30 ধারাতে, এটা মনে নাই, 12 থেকে 30 ধারাতে বলা আছে, এটা বলা আছে। দখল গ্রহণ, মানে 5 এতে বলা আছে দখল গ্রহণ করে প্রদান, দখল গ্রহণ করে বলা আছে 8 থেকে 11 ধারাতে। আর 5 বিতে বলা আছে নির্দেশ আদেশ বলা আছে 12 থেকে 30 ধারা, নির্দেশ আদেশ, এটা বলা আছে 12 থেকে 30 ধারা এবং 31 থেকে 41 ধারা। তারপরে 5 সিতে বলা আছে প্রতিরোধক বা নিরোধক প্রতিকার বলা আছে 5 সি ধারাতে। এটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারা, নিরোধক প্রতিকার বা নিবারণমূলক প্রতিকারের 6 ধারাতে বলা আছে। এবং 5 সি ধারা বলা আছে, এবং সেই সাথে
নিরোধকমূলক প্রতিকার নিবারণমূলক প্রতিকার দেওয়া আছে 12 থেকে 57 ধারাতে, এবং দেওয়ানি কার্যবিধি 94 ধারাতে, 94 সিতে এবং ইতে বলা আছে, এবং 39 আদেশে বলা আছে যে নিষেধাজ্ঞার বিষয়ে বলা আছে, অর্থাৎ প্রতিরোধক বা নিরোধক প্রতিকার, যেটা 5 সি ধারা বলা আছে। আর 5 ডিতে বলা আছে যে ঘোষণা বা অধিকার, এটা আছে 42 থেকে 43 ধারাতে, যে আইনগত পরিচয় লিগ্যাল স্ট্যাটাস বা সম্পত্তির অধিকার লিগ্যাল রাইটস, এটা বলা আছে হলো 5 ডিতে। আর 5 ইতে বলা আছে রিসিভার নিয়োগ। এই 5 44 ধারাতে সে 5 রিসিভার নিয়োগের মধ্যে দিয়ে সুনিষ্ঠ কাজের সম্পাদন বাস্তবায়ন করা যায়, সেটা বলা আছে 44 ধারাতে। আর হলো দেওয়ানি কার্যবিধি 94 ডি ধারাতে বলা আছে রিসিভার সম্পর্কে। আর পাশাপাশি 40 আদেশে 1 বিতে বলা আছে রিসিভার সম্পর্কে। তাহলে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট পড়তে আর্ট শিখায়, ডক্টর জিএপি তা থেকে আসে। এটার মধ্যে 10টা অধ্যায় এবং 1 থেকে 57টা ধারা রয়েছে। এখন দেখবো হচ্ছে তামাদি আইন। তামাদি আইন প্রমা গণনা করে মাস। তো প্রমা গণনা করে মাস, এটার মধ্যে পুরোটা তামাদি আইনটা পুরোটা আছে। এখানে হচ্ছে যে প্রথম আছে প্রাথমিক আলোচনা, প্রাথমিক বিষয়। আমরা জানি যে 5টা অধ্যায় আছে তামাদি আইনের। তামাদি আইনের 5টা অধ্যায় এবং 1 থেকে 130টা অনুচ্ছেদ আছে। তো 5টা অধ্যায় প্রথম হচ্ছে প্রাথমিক বিষয় 1 থেকে 2 ধারা। আর মাতে হচ্ছে মামলা, আপিল ও দরখাস্ত তামাদি, 3 থেকে 11 ধারা। এটা হলো দ্বিতীয় অধ্যায়। আর তৃতীয় অধ্যায় আছে গণনা, তামাদির সময় গণনা। তাহলে তামাদির সময় গণনা আছে 12 থেকে 25 ধারা। তো তামাদির সময় গণনা করা হয় 12 থেকে 25 ধারার মধ্যে, এটা বলা আছে তৃতীয় অধ্যায়। আর চতুর্থ অধ্যায় আছে মানে দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা 26 থেকে 28 ধারা। আর প্রমা গণনা করে মাস, দ্বন্দ্বের সাথে সংরক্ষণ, এটা 5 অধ্যায় বলা আছে। সংরক্ষণ হচ্ছে 29 থেকে 32 ধারা। আমরা জানি যে 29 ধারাটা সংরক্ষণ করা আছে, আর 30, 31, 32 এটা বাতিল হয়েছে, ওমিটমেন্ট করা হয়েছে। এর মধ্যেই সবচেয়ে এটার মধ্যেই এই তামাদি আইনটা রয়েছে, যে প্রমা গণনা করে মাস। আর মামলা মোকদ্দমা, মামলার ক্ষেত্রে তামাদি সময় আছে 1 থেকে 149 অনুচ্ছেদ, মানে অর্থাৎ তামাদি আইনের প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে 3টে। তো প্রথম তফসিলের 183টি অনুচ্ছেদ আছে, আর দ্বিতীয় আর তৃতীয় তফসিল বাতিল। তো প্রথম তফসিলের 1 থেকে 149 পর্যন্ত হচ্ছে মোকদ্দমার তামাদির সময়, মানে মোকদ্দমা কখন করবে কখন করা যাবে না, এটা তামাদির সময় আছে 1 থেকে 149। আর আপিল, দরখাস্ত বা আবেদনের তামাদির সময় হচ্ছে 150 থেকে 157 ধারা, মানে আপিলের তামাদির সময়, যেটা বিশেষ করে ফৌজদারি এবং দেওয়ানি মামলা ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে 150 থেকে 157 ধারা পর্যন্ত। আর দরখাস্ত ও আবেদনের বা অন্য ক্ষেত্রে যে তামাদির সময়, দরখাস্ত বা আবেদনের যে তামাদির সময়, সেটা হচ্ছে যে 158 থেকে 183 অনুচ্ছেদ পর্যন্ত। তাহলে প্রথম তফসিল, মানে তামাদি আইনের 3টা তফসিল আছে। প্রথম তফসিলটার বলবৎ আছে, আর দ্বিতীয় এবং তৃতীয় তফসিল বাতিল হয়ে গেছে। দ্বিতীয় তৃতীয় তফসিল বাদ দিয়ে প্রথম তফসিলে 183টা অনুচ্ছেদ 1 থেকে 49 হচ্ছে মোকদ্দমার জন্য, মোকদ্দমার তামাদির সময় উল্লেখ করা আছে। আর 50 থেকে 157 বলা আছে আপিলের তামাদির সময়। আর হচ্ছে 158 থেকে 183